নমস্কার সকলকে। বিগত কিছুদিন ধরে অনেক ছাত্রছাত্রীদের থেকে কমেন্টস পেয়েছি যে স্যার 5th সেমিস্টার মাইনরে সাজেশনস করে দেন। তো একটু লেট হলেও এখনো তোমাদের ৩ দিন সময় আছে পরীক্ষার। আমি পার্টিকুলার শুধু প্রশ্নগুলো নিয়েই প্রশ্নগুলোই বলে দেবো এমনটা নয়। আমি প্রশ্ন ধরে ধরে তোমাদের অ্যান্সার গুলোও কিন্তু ডিসকাশন করব। তাই তোমরা যদি এই ভিডিওটা দেখো, ভিডিওটা বড় হবে, বড় হতে চলেছে, লং ভিডিও, কিন্তু তোমরা যদি পুরো ভিডিওটা দেখো এবং নোট ডাউন করে নাও, আমি যেভাবে বলে দিচ্ছি এবং পয়েন্টস গুলো যেভাবে বলে দেবো উত্তরের, সেগুলো যদি তোমরা খাতায় লিখে নাও এবং পুরো ভিডিওটা শোনো মন দিয়ে, তাহলে আশা করি তোমাদের পাস তোমরা করতে পারবে, খুব ইজিলি পাস করে যাবে, খুব একটা অসুবিধে তোমাদের হবে না এবং তোমরা লিখতে পারবে যাই প্রশ্ন আসুক না কেন। তো চলো শুরু করা যাক। প্রথমেই আসি তোমাদের যে সিলেবাস রয়েছে এবারে মাইনরের, সেটা হচ্ছে যে কন্টেম্পোরারি সোশ্যাল ইস্যুস। এইগুলো এই সোশ্যাল ইস্যু বা সোশ্যাল প্রবলেমস নিয়ে তোমাদের পুরো পেপারটা, মাইনর পেপারটা 5th সেমিস্টারের এবং কল্যাণী ইউনিভার্সিটির অবশ্যই আন্ডারে যে সমস্ত কলেজগুলো আছে প্রত্যেকটা ছাত্রছাত্রীরই এই হেল্প হবে। কি রয়েছে সোশ্যাল ইস্যুস মধ্যে? জুভেনাইল ডিলিকুয়েন্সি রয়েছে, তোমাদের ড্রাগ ইউজ রয়েছে, সুইসাইড রয়েছে, চাইল্ড অ্যাবিউজ অ্যান্ড চাইল্ড লেবার রয়েছে, আর ডোমেস্টিক ভায়োলেন্স রয়েছে। এই পার্টিকুলার আমরা দেখি 6টা টপিক তোমাদের পড়তে হবে। কি পড়বে তোমরা এই 6টা টপিকের থেকে? প্রথমেই সামাজিক সমস্যা সম্পর্কে জানতে হবে। আচ্ছা, তার আগে আরো একটা কথা বলে নিই যে শর্ট প্রশ্ন, আমি আজকে কিন্তু বড় প্রশ্ন নিয়ে, ব্রড প্রশ্ন নিয়ে আলোচনা করছি 5 এবং 10 নম্বরে। শর্ট প্রশ্নের জন্য আমি বিভিন্ন রিলস করে আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, আনঅফিসিয়াল সোশিয়োলজিতে তোমরা সার্চ করলেই পেয়ে যাবে যে সামাজিক সমস্যা কাকে বলে, শিশুশ্রম কাকে বলে, সুইসাইড বলতে কি বোঝায়, এই সমস্ত শর্ট প্রশ্ন আমি কিন্তু অলরেডি দিয়ে রেখেছি। তো তোমরা আমার রিলস সেকশনে, ইউটিউব চ্যানেলে রিলস সেকশনে গেলেই তোমরা সোশ্যাল প্রবলেমস রিলেটেড যে প্রশ্নগুলো, ছোট প্রশ্নগুলো, সেগুলো তোমরা পেয়ে যাবে। সেগুলো দেখলেই সেখানে আলোচনা করা আছে। তো চলো, প্রথমত সামাজিক সমস্যা কাকে বলে এবং তার বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্টেন্ট এবারের জন্য, 2026-এর জন্য একটি প্রশ্ন। তো আলোচনা করা যাক। দেখো, মানব সমাজ একটা গতিশীল ব্যবস্থা যেখানে মানুষ পারস্পরিক সম্পর্ক, মূল্যবোধ, নিয়ম, প্রতিষ্ঠান গড়ে তোলে, আমরা জানি। এবং এই সমাজ ব্যবস্থার মধ্যেই নানা ধরনের অসামঞ্জস্যতা, দ্বন্দ্ব এবং সংকট সৃষ্টি হয়, যা ব্যক্তি এবং সমাজের স্বাভাবিক যে জীবনযাত্রা সেটাকে কিন্তু ব্যাহত করে। সমাজতত্ত্বে এই ধরনের পরিস্থিতিকেই সামাজিক সমস্যা বলা হয়। সামাজিক সমস্যা শুধুমাত্র মনে রাখতে হবে ব্যক্তিগত দুর্ভোগের বিষয় নয়, এটি সমাজের বৃহৎ অংশকেই প্রভাবিত করে এবং সামাজিক কাঠামোর যে দুর্বলতা তাকে প্রকাশ করে। সামাজিক সমস্যা কাকে বলে? হোয়াট ইজ সোশ্যাল প্রবলেম? দেখো, সমাজতত্ত্ব অনুযায়ী যে কোনো সামাজিক অবস্থা, মনে রাখতে হবে, বা পরিস্থিতি, যে কোনো সামাজিক অবস্থা বা পরিস্থিতি যা সমাজের উল্লেখযোগ্য সংখ্যক মানুষের কাছে অগ্রহণযোগ্য, ক্ষতিকর এবং অস্বাভাবিক বলে বিবেচিত হয় এবং যার সমাধানের জন্য সামষ্টিক সামাজিক উদ্যোগ প্রয়োজন, তাকেই সামাজিক সমস্যা বলা হয়। অর্থাৎ এটা কেবল ব্যক্তিগত সমস্যা নয়, মাথায় রাখতে হবে, এটা সমাজের নিয়ম, মূল্যবোধ এবং কাঠামোর সাথে যুক্ত থাকে এবং এর প্রভাব ব্যক্তি ছাড়িয়ে সমাজে বিস্তৃত হয়। দারিদ্র্য, বেকারত্ব, নারী নির্যাতন, শিশুশ্রম, মাদকাসক্তি, বর্ণবৈষম্য, এমনকি পরিবেশ দূষণও কিন্তু সামাজিক সমস্যার জলজান্ত উদাহরণ। অর্থাৎ কোনো একটা বিষয়, সরি, কোনো একটা কারণে কোনো ব্যক্তি যদি সুইসাইড করে, তাহলে সেটা তার ব্যক্তিগত সমস্যা, কিন্তু সেই একই কারণের জন্য যদি অনেক ব্যক্তি সুইসাইড করে বা আত্মহত্যা করে, তখন সেটা সামাজিক সমস্যার রূপ নেয়। কেউ বেকার, তাহলে সেটা তার পার্সোনাল প্রবলেম, কিন্তু সমাজে অনেক মানুষ বেকার, তখন কিন্তু সেটা আর ব্যক্তিগত সমস্যার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটা তখন সামাজিক সমস্যা হিসেবে পরিগণিত হয়। মনে রাখতে হবে কি কি বৈশিষ্ট্য। মেন আসি, বৈশিষ্ট্য কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য। পয়েন্ট টু পয়েন্ট আমি বলছি, তোমরা নোট ডাউন করেও নিতে পারবে। তো তাহলে কোনো পরিস্থিতিকে
সামাজিক সমস্যা বলা যাবে তখনই যখন সমাজের একটা বড় অংশ সেটাকে সমস্যা হিসেবে স্বীকৃতি দেবে। এটা একটি আচরণ বা ঘটনা যদি সমাজে স্বাভাবিক বলে গণ্য হয়, তবে তা সামাজিক সমস্যা একদমই নয়। যেমন একসময় শিশুশ্রম অনেক সমাজেই স্বাভাবিক ছিল, কিন্তু বর্তমানে এটা কিন্তু সামাজিক সমস্যা হিসেবে দেখা হয়। প্রথম বৈশিষ্ট্য সামষ্টিক প্রকৃতির হতে হবে। সামাজিক সমস্যা কি? এটি সামাজিক সমস্যা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সামষ্টিক চরিত্র। অর্থাৎ এটি এক বা দুই ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং সমাজের বহু মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষ, ডাইরেক্ট ইনডাইরেক্ট, এর দ্বারা প্রভাবিত হয়। দারিদ্র কোনো একজনের ব্যর্থতা না, মনে রাখতে হবে। এটি একটি কাঠামোগত সমস্যা যেটা গোটা সমাজের সাথে কিন্তু যুক্ত থাকে। ২ নম্বর পয়েন্ট, সামাজিক স্বীকৃতির প্রয়োজন। যেটা বললাম এর আগেও, যে কোনো পরিস্থিতিতে সামাজিক সমস্যা বলা যাবে তখনই যখন সমাজের একটা বড় অংশ সেটাকে সমস্যা হিসেবে স্বীকৃতি দেবে। তাহলে প্রথম পয়েন্ট সামষ্টিক প্রকৃতি, দ্বিতীয় পয়েন্ট সামাজিক স্বীকৃতি প্রয়োজন। তৃতীয় পয়েন্টে যাই, ৩ নম্বর সামাজিক কাঠামোর সঙ্গে সম্পর্কিত। এটি কিরকম? সামাজিক সমস্যা সমাজের দেখো অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কাঠামোর সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। যেমন বেকারত্ব, দারিদ্র্য, অপরাধ কেবল ব্যক্তিগত ইচ্ছার ফল নয়। এগুলো শিক্ষা ব্যবস্থা, শ্রমবাজার, রাষ্ট্রনীতি, সামাজিক অসমতা সঙ্গে কিন্তু যুক্ত। তাই সমাজতত্ত্ব সামাজিক সমস্যাকে ব্যক্তিগত নয়, বরং কাঠামোগত সমস্যা হিসেবেই কিন্তু বিশ্লেষণ করে। ৪ নম্বর পয়েন্টে যাই, মূল্যবোধ এবং নিয়ম লঙ্ঘন। সামাজিক সমস্যা সাধারণত সমাজের প্রচলিত যে মূল্যবোধগুলো, নীতি, নিয়ম, এইগুলো লঙ্ঘনের ফল। এগুলো যখন লঙ্ঘন করা হয় তখনই কিন্তু সামাজিক সমস্যা দেখা দেয়, সৃষ্টি হয়। যেমন দুর্নীতি সামাজিক নৈতিকতার পরিপন্থী, নারী নির্যাতন লিঙ্গ অসমতার ধারণার বিরুদ্ধে, লিঙ্গ সমতার ধারণার বিরুদ্ধে। এই ধরনের আচরণ সমাজের অস্থিরতা এবং অনাস্থা কিন্তু সৃষ্টি করে। ৫ নম্বর পয়েন্ট পরিবর্তনশীলতা। অর্থাৎ সামাজিক সমস্যা সময় এবং সমাজভেদে পরিবর্তিত কিন্তু হয়। যা একটি সমাজে সমস্যা হিসেবে বিবেচিত, সেটা অন্য সমাজে সামাজিক সমস্যা নাও হতে পারে। আবার সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক সমস্যার প্রকৃতি, গুরুত্ব এগুলো পরিবর্তনও হতে পারে। যেমন বর্তমানে দেখো ডিজিটাল আসক্তি বা সাইবার অপরাধ নতুন সামাজিক সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। নেক্সট, ব্যক্তিগত এবং সামাজিক ক্ষতি দুটোই হয়। সামাজিক সমস্যা ব্যক্তি ও সমাজ উভয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ব্যক্তি মানসিক চাপ, আর্থিক অনিশ্চয়তা এবং সামাজিক বঞ্চনার শিকার হয়। অন্যদিকে সমাজের বৃদ্ধি পায় অপরাধ প্রবণতা, সহিংসতা, সামাজিক বিভাজন এবং অস্থিতিশীলতা, এগুলো। নেক্সট পয়েন্ট, ক্ষমতা এবং অসমতার ভূমিকা। ৭ নম্বর পয়েন্ট, বেশিরভাগ সমাজে সমস্যার মূলে থাকে ক্ষমতা এবং সম্পদের অসম বন্টন। দরিদ্র, নারী, সংখ্যালঘু, প্রান্তিক জনগোষ্ঠী সামাজিক সমস্যার দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই সমাজতত্ত্ব সামাজিক সমস্যাকে কিন্তু ক্ষমতার সম্পর্ক এবং সামাজিক বৈষম্যের প্রেক্ষিতে কিন্তু বিশ্লেষণ করে। সুতরাং আমরা উপসংহারে আসি, সামাজিক সমস্যা সমাজের একটা গুরুত্বপূর্ণ বাস্তবিক এবং সমাজের অন্তর্নিহিত বৈষম্য, দুর্বলতা ও দ্বন্দ্বকেই কিন্তু প্রকাশ করে। সমাজতত্ত্ব সামাজিক সমস্যাকে কেবল সমস্যা হিসেবেই নয়, বরং সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে দেখে। এই সমস্যাগুলোর বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ কিন্তু গঠন সম্ভব। তো এই গেল সামাজিক সমস্যার বৈশিষ্ট্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নে আসি, সামাজিক সমস্যার কারণগুলি আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য। কি সামাজিক সমস্যার কারণ? আসি তাহলে, সমাজ যদি বলি একটি জটিল এবং গতিশীল ব্যবস্থা। আমরা জানি সকলে, যেখানে মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক কাঠামোর ভেতরেই বসবাস করে। এই কাঠামোগুলোর মধ্যে যখন ভারসাম্য নষ্ট হয়ে যায়, ঠিক থাকে না, তখনই নানা ধরনের সমাজে কিন্তু সংকট, অসামঞ্জস্য কিন্তু সৃষ্টি হয়, যা সামাজিক সমস্যার রূপ নেয়। সমাজতত্ত্বে সামাজিক সমস্যাকে কোনো একক ঘটনার ফল হিসেবে নয়, বরং বহু কারণে সম্মিলিত পরিগণিত হিসেবেই ব্যাখ্যা করা হয়। সামাজিক সমস্যার কারণগুলো গভীরভাবে সমাজের কাঠামো, ক্ষমতার সম্পর্ক, মূল্যবোধের সঙ্গে যুক্ত থাকে। জেনে নিই যে সামাজিক সমস্যার প্রধান কারণগুলি কি। প্রথম কারণ তোমরা নোট ডাউনও করতে পারো, ১ নম্বর, অর্থনৈতিক অসমতা ও দারিদ্র্য।
কি বললাম? অর্থনৈতিক অসমতা ও দারিদ্র। এটি কি? সামাজিক সমস্যার অন্যতম এটি একটি কারণ। সমাজের সম্পদ ও সুযোগের অসম বন্টনের ফলে একটি বড় অংশ কিন্তু মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়। দারিদ্র্য থেকে জন্ম নেয় কি? বেকারত্ব, আমরা জানি, অপুষ্টি, অপরাধ, শিশুশ্রম ও সামাজিক বঞ্চনা। অর্থনৈতিক দুর্বলতা ব্যক্তিকে কিন্তু অসহায় করে তোলে এবং সামাজিক সমস্যাকে আরো দীর্ঘস্থায়ী করে। তাই এটি একটি বড় কারণ। দ্বিতীয় কারণ কি? ২ নম্বর, বেকারত্ব এবং কর্মসংস্থানের অভাব। বেকারত্ব এবং কর্মসংস্থানের অভাব। কর্মসংস্থানের অভাব সামাজিক সমস্যার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ। দেখো, শিক্ষিত বা অশিক্ষিত উভয় ক্ষেত্রেই বেকারত্ব হতাশা, আত্মবিশ্বাসহীনতা ও সামাজিক বিচ্ছিন্নতার কিন্তু সৃষ্টি করে। দীর্ঘমেয়াদী বেকারত্ব থেকে কি হয়? অপরাধ সৃষ্টি হয়, মাদকাসক্তি ও পারিবারিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, যা সমাজের স্বাভাবিক যে কাঠামো তাকে বিনষ্ট করে। ৩ নম্বর পয়েন্ট, সামাজিক বৈষম্য ও স্তরবিন্যাস। সামাজিক বৈষম্য ও স্তরবিন্যাস এটি কি? জাতি, লিঙ্গ ও ধর্মভিত্তিক বৈষম্য সামাজিক সমস্যার আরেকটি গভীর কারণ। অর্থাৎ সমাজে যখন কিছু গোষ্ঠী বিশেষ সুবিধা ভোগ করে, কিছু গোষ্ঠী সুযোগ সুবিধা বেশি করে ভোগ করে এবং অন্যরা বঞ্চিত থাকে, তখন সামাজিক অসন্তোষ সৃষ্টি হয়। নানান ক্ষেত্রে দ্বন্দ্ব, আন্দোলন এগুলো সৃষ্টি হতে পারে। নারী নির্যাতন, দলিত নিপীড়ন বা সংখ্যালঘু বঞ্চনা এরই বৈষম্যের ফল। তাই এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কারণ। ৪ নম্বর কারণ কি? শিক্ষা ব্যবস্থার দুর্বলতা। এটা একটা বড় কারণ সামাজিক সমস্যা। শিক্ষা সামাজিক সচেতনতা, আমরা জানি, এবং নৈতিকতা গঠনের প্রধান মাধ্যম। কিন্তু শিক্ষা ব্যবস্থা যদি অসমতা ভিত্তিক হয়, বাণিজ্যিক বা অপ্রাসঙ্গিক হয়, তাহলে তা সামাজিক সমস্যার জন্ম দেয়। অশিক্ষা বা অর্ধশিক্ষা কুসংস্কার, গোঁড়ামি, স্বাস্থ্য সচেতনতার অভাব এবং কুসংস্কারমূলক আচরণকে কিন্তু বাড়িয়ে তোলে। মনে রাখতে হবে। ৫ নম্বর পয়েন্ট, দ্রুত সামাজিক পরিবর্তন ও আধুনিকীকরণ। শিল্পায়ন, নগরায়ন ও প্রযুক্তিগত উন্নয়নের ফলে কি হচ্ছে? সমাজ দ্রুত পরিবর্তন ঘটছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে যে সামাজিক নিয়মগুলো, মূল্যবোধগুলো, প্রতিষ্ঠানগুলো, সেগুলো কিন্তু অনেক সময় খাপ খাইয়ে নিতে পারে না। ফলে পারিবারিক ভাঙন দেখা দিতে পারে, প্রজন্মগত দ্বন্দ্ব, মানসিক চাপ এবং সামাজিক বিচ্ছিন্নতার সৃষ্টি হয়। তাই দ্রুত সামাজিক পরিবর্তন ও আধুনিকীকরণ ও হচ্ছে সামাজিক সমস্যার আরেকটি কারণ। ৬ নম্বর কারণে আসি, সাংস্কৃতিক দ্বন্দ্ব ও মূল্যবোধের অবক্ষয়। এটি কি? সমাজ যখন প্রচলিত যে মূল্যবোধগুলো রয়েছে এবং নতুন ধারণার মধ্যে দুটোর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, তখন সামাজিক সমস্যা দেখা দেয়। ভোগবাদ, অতিরিক্ত প্রতিযোগিতা ও ব্যক্তিকেন্দ্রিক মানসিকতা সামাজিক সংহতি কিন্তু দুর্বল করে। এর ফলে বাড়ে অপরাধ, আত্মহত্যা, পারিবারিক অশান্তি এবং সামাজিক অবিশ্বাস। তাই সাংস্কৃতিক দ্বন্দ্ব, মূল্যবোধের অবক্ষয়ও হলো সামাজিক সমস্যার আরেকটি কারণ। ৭ নম্বর কারণে আসি, রাজনৈতিক দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা। আমরা দেখতে পাই, রিসেন্টলি তো বেশি পরিমাণেই দেখতে পাচ্ছি যে রাষ্ট্র এবং প্রশাসন সামাজিক সমস্যার সমাধানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা কিন্তু দুর্নীতি, আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুর্নীতি, অদক্ষতা, রাজনৈতিক স্বার্থান্বেষণ কিন্তু সমাজের সমস্যাকে আরো বেশি জটিল করে তোলে এবং রিসেন্টলি আমরা খুব দেখতে পাচ্ছি এই দুর্নীতিগুলো কত বেশি করে সবার চোখে পড়ছে। সামাজিক ন্যায়, আইন প্রয়োগ, কল্যাণমূলক কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়িত না হলে সমস্যাগুলো কিন্তু আরো বেশি দীর্ঘস্থায়ী হয়। নেক্সট কারণে আসি, জনসংখ্যা বৃদ্ধি, মনে রাখতে হবে সম্পদের চাপ। জনসংখ্যা বৃদ্ধি ৮ নম্বর পয়েন্ট, এবং সম্পদের চাপ। অতিরিক্ত জনসংখ্যাও কিন্তু সামাজিক সমস্যার একটি বড় কারণ। জনসংখ্যা বৃদ্ধির ফলে কি হয়? বাসস্থান, শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থানের উপর চাপ বাড়ে। ফলে দারিদ্র্য, বস্তি সমস্যা, পরিবেশ দূষণ এবং সামাজিক সংঘাত কিন্তু বৃদ্ধি পায় এর ফলে। এছাড়াও ৯ নম্বর পয়েন্ট, পারিবারিক কাঠামোর পরিবর্তন। পারিবারিক কাঠামোর পরিবর্তন। পরিবার দেখো সমাজের মৌলিক প্রতিষ্ঠান, আমরা সকলেই জানি। যৌথ পরিবার ভেঙে পরিবারের যে একক পরিবারের যে প্রসার, দাম্পত্য বিচ্ছেদ, একাকিত্ব, প্রজন্মগত দূরত্ব সামাজিক সমস্যাকে আরো বেশি তীব্র করছে বর্তমান সময়। পারিবারিক নিয়ন্ত্রণ, সামাজিকীকরণ দুর্বল হলে বিচ্যুত আচরণও কিন্তু বৃদ্ধি পায়। তাই পারিবারিক কাঠামোর পরিবর্তনও কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কারণ সামাজিক সমস্যার। উপসংহারে আসি, তাহলে সামাজিক সমস্যা কোনো একক কারণের ফল নয়। আলোচনা থেকে তাই দাঁড়ালো এটি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক কারণের সম্মিলিত রূপ।
সমাজতত্ত্ব এই সমস্যাগুলোকে কি করে, কাঠামোগত দৃষ্টিভঙ্গিতে কিন্তু বিশ্লেষণ করে এবং সমাধানের জন্য সামষ্টিক উদ্যোগের ওপর কিন্তু জোর দেয়। সামাজিক সমস্যার কারণগুলি বোঝা গেলে একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল সমাজ গঠন কিন্তু সম্ভব। তো সামাজিক সমস্যার থেকে তাহলে ২ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা হলো। ৩ নম্বর প্রশ্নে আসি। সামাজিক সমস্যার ধরন গুলি আলোচনা করো, টাইপস অফ সোশ্যাল প্রবলেমস। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমেই ভূমিকায় আসি যে সমাজ জটিল, পরিবর্তনশীল বাস্তবতা। এই সমাজের মধ্যে অর্থনৈতিক অসমতা আছে, সাংস্কৃতিক দ্বন্দ্ব আছে, রাজনৈতিক অস্থিরতা আছে এবং নৈতিক অবক্ষয়ের মতো নানান পরিস্থিতির সৃষ্টি হয়, যেগুলোকে সমাজতত্ত্বে সামাজিক সমস্যা বলা হয়। সামাজিক সমস্যা একরকম নয়, এর প্রকৃতি, ক্ষেত্র, প্রভাব অনুযায়ী বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা কিন্তু আমরা দেখতে পারি, আলোচনা করলাম অলরেডি। সমাজতাত্ত্বিক বিশ্লেষণের সুবিধার্থে সামাজিক সমস্যাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। প্রথম ধরন হচ্ছে অর্থনৈতিক সামাজিক সমস্যা। অর্থনীতির প্রেক্ষাপটে আমরা সামাজিক সমস্যাকে আলোচনা করতে পারি। অর্থনৈতিক প্রথম পয়েন্ট সামাজিক সমস্যা, এটি একটি ধরন। এটি কি, অর্থনৈতিক কাঠামোর দেখো ত্রুটি যখন হয় এবং অসমতা যখন সৃষ্টি হয়, তখন যে সমস্যাগুলো সৃষ্টি হয় সেগুলোই হচ্ছে অর্থনৈতিক সামাজিক সমস্যা। এর মধ্যে অন্যতম হচ্ছে দারিদ্র্য, বেকারত্ব আর বৈষম্য, মূল্যবৃদ্ধি, শ্রম শোষণ। এই সমস্যাগুলো মানুষের মৌলিক চাহিদা পূরণে বাধা সৃষ্টি করে এবং অপরাধ, শিশুশ্রম ও অপুষ্টির মতো অন্যান্য সামাজিক সমস্যারও কিন্তু জন্ম দেয়। অর্থনৈতিক সামাজিক সমস্যা সমাজের যে ভিত্তি সেটাকেই কিন্তু দুর্বল করে তোলে। দ্বিতীয় ধরন কি, সামাজিক বৈষম্যজনিত সমস্যা। সামাজিক বৈষম্যজনিত সমস্যা, সমাজে দেখো জাতি, লিঙ্গ, ধর্ম বা বর্ণভিত্তিক বৈষম্যের ফলে যে সমস্যাগুলি তৈরি হয় সেগুলি এই শ্রেণীর অন্তর্ভুক্ত। নারী নির্যাতন, দলিত নিপীড়ন, সংখ্যালঘু বঞ্চনা ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি বৈষম্য এই ধরনের সামাজিক সমস্যার জলজান্ত উদাহরণ। এই সমস্যাগুলি সামাজিক ন্যায়, সমতার ধারণার পরিপন্থী এবং সামাজিক সংহতিকেও কিন্তু ভেঙে দেয়। নেক্সট যে ধরন সেটা হচ্ছে পারিবারিক ও বিবাহ সংক্রান্ত সমস্যা। অর্থাৎ পরিবার সমাজের মৌলিক প্রতিষ্ঠানের, আগেও বললাম, কিন্তু পারিবারিক কাঠামো ও মূল্যবোধের পরিবর্তনের ফলে নানা সমস্যা দেখা দেয়। দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদ, পারিবারিক সহিংসতা, যৌতুক প্রথা, একাকিত্ব ও প্রবীণদের অবহেলা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এই সমস্যাগুলি ব্যক্তির মানসিক স্বাস্থ্যের পাশাপাশি সামাজিক স্থিতিশীলতার উপরও কিন্তু প্রভাব ফেলে। নেক্সট পয়েন্ট, ধরুন স্বাস্থ্য সংখ্যাজনিত সমস্যা, স্বাস্থ্য জনসংখ্যা জনিত সমস্যা। কি এটি? স্বাস্থ্য ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের সমাজে। স্বাস্থ্য ব্যবস্থা এবং জনসংখ্যা কাঠামোর সঙ্গে সম্পর্কিত সমস্যাগুলো গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা, যেমন অপুষ্টি, মাতৃ ও শিশু মৃত্যু হার, মানসিক স্বাস্থ্য সমস্যা, মাদকাসক্তি ও অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি এই ধরনের সমস্যাগুলোর কিন্তু উদাহরণ। এইসব সমস্যা শ্রম ক্ষমতা কমায় এবং সামাজিক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে। নেক্সট যে ধরন সেটা হচ্ছে শিক্ষাগত সামাজিক সমস্যা। শিক্ষা সামাজিক উন্নয়নের মূল ভিত্তি আমরা জানি, তা সত্ত্বেও শিক্ষা ব্যবস্থার দুর্বলতা সামাজিক সমস্যার কিন্তু জন্ম দেয়। নিরক্ষরতা, শিক্ষার বাণিজ্যিকীকরণ, শিক্ষার অসমতা, বিদ্যালয় ত্যাগ কিংবা কারিগরি শিক্ষার অভাব এই শ্রেণীর অন্তর্ভুক্ত। শিক্ষাগত সমস্যা কুসংস্কার, বেকারত্ব এবং সামাজিক পশ্চাৎপদতাকেও কিন্তু দীর্ঘস্থায়ী করে তোলে, আমাদের মনে রাখতে হবে। নেক্সট ধরন আসি, অপরাধ ও বিচ্যুত আচরণজনিত সমস্যা। এটি কি? সমাজের প্রচলিত যে নিয়ম, মূল্যবোধ এগুলো লঙ্ঘন হলে আচরণকে কেন্দ্র করে এই সমস্যাগুলো তৈরি হয়, যেগুলো অপরাধ ও বিচ্যুতি সংক্রান্ত সমস্যার বলা হয়, যেমন চুরি, ডাকাতি, দুর্নীতি, সন্ত্রাসবাদ, সাইবার অপরাধ, কিশোর অপরাধ এর অন্তর্গত। এই ধরনের সামাজিক সমস্যা সামাজিক নিরাপত্তা ও যে সামাজিক বিশ্বাস সেটাকে ক্ষুণ্ণ করে। নেক্সট, সাংস্কৃতিক ও নৈতিক সমস্যা। সংস্কৃতি বা সাংস্কৃতিক যে অবক্ষয় এবং নৈতিক যে মূল্যবোধ তার সংকট যখন আসে সমাজে, তখনও সামাজিক সমস্যার সৃষ্টি হয়, যেমন ভোগবাদ, অতিরিক্ত প্রতিযোগিতা, সহিংস মানসিকতা, সামাজিক দায়িত্ববোধের অভাব কিংবা অসহিষ্ণুতা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এসব সামাজিক সমস্যা
সম্পর্কে মানে এইসব সমস্যাগুলো সামাজিক সম্পর্ককে ভঙ্গুর করে এবং সামাজিক ঐক্য কিন্তু বিনষ্ট করে। এছাড়াও আরেকটি সামাজিক সমস্যার ধরন পরিবেশগত সামাজিক সমস্যা। পরিবেশগত সামাজিক সমস্যা আলোচনা করতে গিয়েই বলতে ইচ্ছে হলো বা মনে এলো যে এখন কিন্তু পরিবেশীয় সমাজতত্ত্ব বা এনভায়রনমেন্টাল সোশিওলজি বলেও সোশিওলজির আলাদা একটা পার্ট রয়েছে, মেজরের স্টুডেন্টরা পড়ছে। খুব গুরুত্বপূর্ণ এখন পরিবেশের সংকট কিন্তু। কারণ কোভিডের সময় আমরা দেখেছি যত না মানুষ মারা গেছে, প্রত্যেক বছর পরিবেশ দূষণের জন্য তার থেকে বেশি মানুষ মারা যাচ্ছে। এই নিয়ে কোনো কথা হচ্ছে না কোথাও। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, বন উজাড়, পানীয় জলের সংকট কিংবা বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা বর্তমানে অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা। শিল্পায়ন এবং নগরায়নের যে অনিয়ন্ত্রিত প্রসার, সেই প্রসারের ফলে এই সমস্যাগুলো আরো বেশি তীব্র হচ্ছে। পরিবেশগত সমস্যা মানব স্বাস্থ্য, জীববৈচিত্র্য এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপর কিন্তু গভীর প্রভাব ফেলছে। তো এই ধরনগুলো নিয়ে আমরা লিখতে পারি, এই ধরনগুলো নিয়ে আমি আলোচনা করে দিলাম। সুতরাং মূল্যায়নে আসি যে সামাজিক সমস্যা তাহলে বহুমাত্রিক, একমাত্রিক নয় এবং পারস্পরিক সম্পর্কযুক্ত। একটা সমস্যার সাথে আরেকটা সমস্যা সম্পর্কযুক্ত। এক ধরনের সামাজিক সমস্যা অন্য ধরনের সামাজিক সমস্যাকে কিন্তু উস্কে দেয় এবং তাই সমাজতত্ত্ব সামাজিক সমস্যাগুলোকে পৃথকভাবে নয় বরং সামগ্রিক প্রেক্ষাপটে সামাজিক কাঠামোর অংশ হিসেবে কিন্তু বিশ্লেষণ করে। সামাজিক সমস্যার ধরনগুলি যদি বোঝা যায় তাহলে কার্যকর সামাজিক বিভিন্ন নীতি, সচেতনতা, সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করা অবশ্যই সম্ভব। তো সামাজিক সমস্যা থেকে 3টে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ থাকছে। একটা তাহলে কি দাঁড়ালো, সামাজিক সমস্যার বৈশিষ্ট্য। 2 নম্বর প্রশ্ন সামাজিক সমস্যার কারণ এবং 3 নম্বর সামাজিক সমস্যার ধরন। এই 3টে প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম। এবার যে তোমাদের টপিক রয়েছে সেটা হচ্ছে জুভেনাইল ডিলিকুয়েন্সি, কিশোর অপরাধের ধরন। তো দেখা যাক কি পড়তে হবে এখান থেকে। কিশোর অপরাধের কিশোর অপরাধের প্রথম যেটা পড়তে হবে ধরন। হ্যাঁ, টাইপস অফ জুভেনাইল ডিলিকুয়েন্সি, কিশোর অপরাধের ধরন। তো চলো আলোচনা করা যাক। কিশোর বয়স মানব জীবনে একটা সংবেদনশীল এবং পরিবর্তনশীল পর্যায়। এই সময় শারীরিক, মানসিক এবং সামাজিক পরিবর্তনের কারণে কিশোররা সহজেই বিভ্রান্ত, আবেগপ্রবণ, প্রভাবগ্রস্ত হয়ে পড়ে। সমাজের যে প্রচলিত নিয়ম, আইন, নৈতিকতার পরিপন্থী কোনো আচরণ যখন কিশোরদের দ্বারা সংগঠিত হয় তখন তাকে কিশোর অপরাধ বলা হয়। সমাজতাত্ত্বিক কিশোর অপরাধকে কেবলমাত্র কিন্তু ব্যক্তিগত বিচ্যুতি হিসাবে দেখা হয় না, বরং পারিবারিক, সামাজিক ও কাঠামোগত সমস্যার প্রতিফলন হিসেবেই দেখা হয়। মনে রাখবে তোমরা, কিশোর অপরাধের বিভিন্ন যে রূপ তার মধ্যে প্রথম যে ধরন, পয়েন্ট টু পয়েন্ট বলছি, নোট ডাউন করতে পারো। প্রথমত সম্পত্তি সংক্রান্ত অপরাধ, এটি একটি ধরন। এটা কি? এটা হচ্ছে কিশোর অপরাধের অন্যতম সাধারণ একটি ধরন। যেমন চুরি, পকেটমারি, দোকান থেকে পণ্য চুরি, বাড়িঘরে অনধিকার প্রবেশ বা সম্পত্তি নষ্ট করা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। অনেক সময় দারিদ্র্য, ভোগবাদী মানসিকতা, বন্ধুদের চাপ বা সহজে অর্থ উপার্জনের আকাঙ্ক্ষা থেকেই কিশোররা এই ধরনের অপরাধে কিন্তু জড়িয়ে পড়তে পারে। 2 নম্বর পয়েন্ট, সহিংস অপরাধ। অর্থাৎ এটা 2 নম্বর পয়েন্ট। শারীরিক আক্রমণ, মারধর, দলগত সংঘর্ষ, ছুরি বা ধারালো অস্ত্র ব্যবহার করে আঘাত করা কাউকে ইত্যাদি সহিংস অপরাধের উদাহরণ। আবেগ নিয়ন্ত্রণের অভাব, রাগ, প্রতিশোধ পরায়ণতা ও পরিবারের সহিংস পরিবেশ কিশোরদের এই পথে ঠেলে দেয়। এই ধরনের অপরাধ সমাজের যে নিরাপত্তাহীনতা ও ভয়ের পরিবেশ কিন্তু সৃষ্টি করে। 3 নম্বর ধরন, মাদক ও নেশাজনিত অপরাধ। এটি কি? মাদকাসক্তি কিশোর অপরাধের একটি গুরুত্বপূর্ণ এটা ধরন। গাঁজা, মদ বা ইনহ্যালেন্ট বা অন্যান্য মাদক সেবন, মাদক বহন বা বিক্রির সঙ্গে যুক্ত হওয়া এই শ্রেণীর অন্তর্ভুক্ত। কৌতূহল, অনেক সময় কৌতূহলের বশে, বন্ধুদের প্রভাবে, মানসিক চাপে বা পারিবারিক অবহেলাতেও কিন্তু কিশোরদের এই মাদকের দিকে আকৃষ্ট করে, যা পরবর্তীতে অন্যান্য অপরাধের পথকেও কিন্তু প্রশস্ত করে তোলে। নেক্সট পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, নৈতিক ও সামাজিক নিয়মভঙ্গজনিত অপরাধ। নৈতিক ও সামাজিক নিয়মভঙ্গজনিত অপরাধ এটি কি? এই ধরনের অপরাধ সরাসরি গুরুতর আইন ভঙ্গ নাও হতে পারে, কিন্তু সামাজিক নিয়ম, নৈতিকতার পরিপন্থী কিন্তু।
স্কুল পালানো, বাড়ি থেকে পালিয়ে যাওয়া, ভিক্ষাবৃত্তি, অসামাজিক আড্ডা, রাতের বেলা উদ্দেশ্যহীন ঘোরাঘুরি ইত্যাদি এর অন্তর্ভুক্ত। এগুলি অনেক সময় স্ট্যাটাস অপরাধ বলা হয়, কারণ এগুলো প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অপরাধ নাও কিন্তু হতে পারে। ৫ নম্বর পয়েন্ট, যৌন সংক্রান্ত অপরাধ, অর্থাৎ যৌন হয়রানি, অশালীন আচরণ, অনৈতিক সম্পর্ক বা যৌন সহিংসতায় জড়িত হওয়া কিশোর অপরাধের একটি সংবেদনশীল কিন্তু ধরন। যৌন শিক্ষা ও সচেতনতার অভাবে বা পর্নোগ্রাফির প্রভাব এবং ভুল ধারণা এই ধরনের অপরাধের পেছনে কাজ করে থাকে। এটি ভুক্তভোগী ও অপরাধী উভয় জীবনের দীর্ঘমেয়াদী ক্ষতি কিন্তু ডেকে আনে। নেক্সট পয়েন্ট, সাইবার অপরাধ। ৬ নম্বর এটি ধরন, সাইবার অপরাধ। প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিশোরের মধ্যে সাইবার অপরাধের প্রবণতাও বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রোফাইল তৈরি করা, সাইবার বুলিং, অনলাইন প্রতারণা, ব্যক্তিগত ছবি বা তথ্য অপব্যবহার এই শ্রেণীর অন্তর্ভুক্ত। ডিজিটাল জ্ঞান থাকলেও নৈতিক সচেতনতার অভাবে কিন্তু কিশোরদের এই অপরাধে জড়িয়ে পড়তে সাহায্য করে। নেক্সট পয়েন্ট, দলগত অপরাধ বা গ্যাং সংক্রান্ত অপরাধ। ৭ নম্বর পয়েন্ট, অনেক সময় বন্ধুদের প্রভাবে বা পরিচয় ও নিরাপত্তার খোঁজে গ্যাংয়ের সঙ্গে যুক্ত হয় এবং দলগত চুরি, সহিংসতা, এলাকা দখল, ভীতি প্রদর্শন এই ধরনের অপরাধের উদাহরণ। গ্যাং সংস্কৃতি কিশোরদের অপরাধী যে পরিচয়কে আরো বেশি শক্তিশালী করে তোলে, মনে রাখতে হবে। সুতরাং এইগুলো ধরন জুভেনাইল ডিলিকুয়েন্সি বা কিশোর অপরাধের। তো কনক্লুশনে আসি, কিশোর অপরাধ তাহলে বহুমাত্রিক এবং জটিল একটি সামাজিক সমস্যা। এর বিভিন্ন ধরন কিশোরদের পারিবারিক পরিবেশ, সামাজিক কাঠামো এবং অর্থনৈতিক অবস্থা ও সাংস্কৃতিক প্রভাবের সঙ্গে গভীরভাবে যুক্ত। সমাজতত্ত্ব কিশোরের অপরাধকে শাস্তির বিষয় হিসেবে একদমই দেখে না, বরং সংশোধন, পুনর্বাসন বা সামাজিক দায়িত্বের দৃষ্টিতে কিন্তু দেখে। কিশোর অপরাধের ধরনগুলি সঠিকভাবে বিশ্লেষণ যদি করা যায়, তাহলে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা, সচেতনতা, ইতিবাচক সামাজিকীকরণের মাধ্যমে একটি সুস্থ এবং নিরাপদ সমাজ কিন্তু গঠন করা সম্ভব। এই গেল কিশোর অপরাধের ধরন। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, কিশোর অপরাধ মোকাবিলার প্রধান উপায়গুলো। কিশোর অপরাধ মোকাবিলার প্রধান উপায়গুলি কি? প্রথমেই বলি, প্রথম যে পয়েন্ট এই কিশোর অপরাধ মোকাবিলার উপায়, সেটা হচ্ছে ১ নম্বর পয়েন্ট, পারিবারিক প্রতিরোধমূলক ব্যবস্থা। পারিবারিক প্রতিরোধমূলক ব্যবস্থা এটি কি? পরিবার হচ্ছে শিশুর প্রথম সামাজিকীকরণের কেন্দ্র। স্নেহপূর্ণ পরিবেশ, বাবা মায়ের সচেতন তত্ত্বাবধান, নৈতিক শিক্ষা এবং খোলামেলা যোগাযোগ কিশোর অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবার অবহেলা, সহিংসতা বা অতিরিক্ত শাসন কিন্তু কিশোরদের অপরাধ প্রবণ করে তোলে। তাই অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং পারিবারিক বন্ধন মজবুত করা কিন্তু একটা অপরিহার্য বিষয়। তাহলে প্রধান কিশোর অপরাধের মোকাবিলার প্রধান উপায় হচ্ছে কি? পারিবারিক প্রতিরোধমূলক ব্যবস্থা। ২ নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা কি? বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান কিশোরদের মানসিক সামাজিক বিকাশে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নৈতিক শিক্ষা, মূল্যবোধ ভিত্তিক পাঠ্যক্রম, সহশিক্ষা কার্যক্রম, কাউন্সিলিং ব্যবস্থা কিশোরদের অপরাধ থেকে দূরে রাখা সাহায্য করে। বিদ্যালয়ে বুলিং প্রতিরোধ, শিক্ষক শিক্ষার্থী সুসম্পর্ক, ইতিবাচক শৃঙ্খলা বজায় রাখা কিশোর অপরাধ মোকাবিলার কিন্তু আরেকটি কার্যকর উপায়। শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ৩ নম্বর পয়েন্ট, সঙ্গদোষ জ্ঞান সংস্কৃতি নিয়ন্ত্রণ। কিশোর সঙ্গদোষ, আবারও বলছি, জ্ঞান সংস্কৃতি নিয়ন্ত্রণ। কিশোর অপরাধের অন্যতম আরেকটি কারণ নেতিবাচক সঙ্গ, আমরা দেখলাম। তাই কিশোরদের জন্য খেলাধুলো, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক কর্মকাণ্ড, যুব ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ইতিবাচক পরিবেশ কিন্তু তৈরি করা প্রয়োজন। গ্যাং সংস্কৃতি নিয়ন্ত্রণে কমিউনিটি পর্যায়ে নজরদারি ও সামাজিক সংহতি কিন্তু গড়ে তোলা খুবই জরুরি। নেক্সট হচ্ছে সামাজিক সচেতনতা ও গণমাধ্যমের ভূমিকা। সামাজিক সচেতনতা এবং গণমাধ্যমের ভূমিকা। গণমাধ্যম সামাজিক সচেতনতা তৈরি করতে শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। কিশোর অপরাধের কারণ, ক্ষতিকর দিক, প্রতিরোধমূলক বার্তা প্রচারের মাধ্যমে সমাজের ইতিবাচক মানসিকতা গড়ে তোলা সম্ভব। তবে সহিংসতা বা অপরাধকে
গৌরবান্বিত করে এমন বিষয়বস্তুর প্রচার নিয়ন্ত্রণ করাটাও কিন্তু জরুরি। নেক্সট পয়েন্ট, আইনি এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কার্যকরী উপায়। কিশোর অপরাধ মোকাবিলায় আইনগত ব্যবস্থা প্রয়োজন হলেও তা শাস্তিমূলক নয়, বরং সংশোধনমূলক হওয়া উচিত। কিশোর সংশোধনাগার, পর্যবেক্ষণ কেন্দ্র ও প্রবেশন ব্যবস্থা কিশোরদের কিন্তু পুনর্বাসনে সহায়ক। আইনি প্রয়োগকারী সংস্থার মানবিক ও সংবেদনশীল দৃষ্টিভঙ্গি কিশোরদের অপরাধ থেকে সরে আসতে সাহায্য করে। এছাড়াও আরো কিছু মোকাবিলা করার উপায় আছে, যেমন পরের পয়েন্ট, মানসিক স্বাস্থ্য ও কাউন্সিলিং পরিষেবা। অর্থাৎ অনেক কিশোর মানসিক চাপ, হতাশা, আত্মবিশ্বাসহীনতার কারণে অপরাধে জড়িয়ে পড়ে। স্কুল এবং কমিউনিটি পর্যায়ে মনোবিদ, কাউন্সিলরের মাধ্যমে মানসিক স্বাস্থ্য পরিষেবা প্রদান কিশোর অপরাধ প্রতিরোধে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে। কিশোরদের সমস্যা শোনার ও সমাধানের সুযোগ দেওয়াও কিন্তু ইতিবাচক পথে ফেরাতে কিন্তু সাহায্য করে। তো এই কারণগুলো খুব ইম্পর্টেন্ট। সুতরাং কিশোর অপরাধ মোকাবিলা একটা সমন্বিত সামাজিক প্রচেষ্টা। পরিবার, বিদ্যালয়, সমাজ, রাষ্ট্র এবং গণমাধ্যম সকলের যৌথ উদ্যোগ ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান কিন্তু কখনোই সম্ভব নয়। সমাজতত্ত্ব কিশোর অপরাধকে, আগেও বললাম, শাস্তির বিষয় নয়, বরং সামাজিক দায়িত্ব, মানবিক হস্তক্ষেপের ক্ষেত্র হিসেবে কিন্তু দেখে। প্রতিরোধ, সংশোধন, পুনর্বাসনের মাধ্যমে কিশোরদের সঠিক পথে পরিচালিত যদি করা যায়, তাহলে একটি সুস্থ, নিরাপদ এবং মানবিক সমাজ গঠন সম্ভব হবে। আচ্ছা, এরপর যে প্রশ্নে আসি, সেটা হলো কিশোর অপরাধ নিয়ে এই দুটো প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। এছাড়া আরেকটি প্রশ্ন তোমরা একটু দেখে যাবে, যে কিশোর অপরাধের কারণগুলো কি, সেটাও একটু তোমরা দেখে যেতে পারো। নেক্সট প্রশ্নে আমি আসি। তোমাদের নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ড্রাগ ইউজ। আচ্ছা, মাদকাসক্তি বা মাদক আসক্তি যেটা বলে। আর প্রথমত এই ড্রাগ ইউজের ক্ষেত্রে তোমরা কি দেখবে? আচ্ছা, কিশোর অপরাধের কারণগুলো আমি পরে আলোচনা করে দিচ্ছি শেষে। নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাদকাসক্তির কারণসমূহ গুলি আলোচনা করো। তো চলো আলোচনা করা যাক। মাদকাসক্তি আধুনিক সমাজের একটা গুরুতর বহুমাত্রিক সামাজিক সমস্যা এটিও। মাদক দ্রব্যের অতিরিক্ত এবং নিয়মিত ব্যবহারের ফলে কি হয়, ব্যক্তি শারীরিক, মানসিক, সামাজিক ভাবে নির্ভরশীল হয়ে পড়ে। এই অবস্থাকেই মাদকাসক্তি বলা হয়। মাদকাসক্তি কেবল ব্যক্তিগত দুর্বলতা নয়, এটি পরিবার, সমাজ, অর্থনীতি এবং সংস্কৃতির সঙ্গে গভীরভাবে কিন্তু সম্পর্কিত। সমাজতত্ত্বে মাদক শক্তিকে কিন্তু সামাজিক বিচ্যুতি হিসেবে দেখা হয়, যার পেছনে নানান কাঠামোগত এবং পরিবেশগত কারণ কিন্তু রয়েছে। তো কি কি কারণ? প্রথম ফার্স্ট পয়েন্ট, মাদকাসক্তির প্রধান কারণগুলির মধ্যে ১ নম্বর যে কারণ সেটা হচ্ছে পারিবারিক পরিবেশ এবং অবহেলা। পারিবারিক পরিবেশ এবং অবহেলা। দেখো, পরিবার ব্যক্তির প্রথম সামাজিকীকরণের ক্ষেত্র। পরিবার থেকেই সামাজিকীকরণের শুরু। পরিবার যদি অশান্তি, দাম্পত্য কলহ, বিচ্ছেদ, সহিংসতা বা অভিভাবকের অবহেলা থাকে, তবে কিশোর ও যুবকরা মানসিক নিরাপত্তাহীনতায় কিন্তু ভোগে। অনেক ক্ষেত্রে বাবা মায়েরা নিজেরাই মাদকাসক্ত হলে সন্তানদের মধ্যেও মাদক গ্রহণের প্রবণতা বেড়ে যায়। স্নেহ, তত্ত্বাবধান ও নৈতিক নিদর্শনার অভাব মাদকাসক্তির ঝুঁকি কিন্তু বাড়িয়ে তোলে। তাহলে পারিবারিক পরিবেশ ও অবহেলা একটা বড় কারণ মাদকাসক্তি। আচ্ছা, এখানে সামাজিকীকরণের কনসেপ্টটাও যে এলো, আমি ২ লাইন বলে দিই। সামাজিকীকরণ হলো একটি প্রক্রিয়া। কি প্রক্রিয়া? যে প্রক্রিয়ায় একটি শিশু ভূমিষ্ঠ হবার পর জন্ম থেকে মৃত্যু অবধি যা যা শেখে সেটাই কিন্তু সামাজিকীকরণ। শেখার যে মাধ্যম, যে প্রক্রিয়া, সেটাকেই আমরা সামাজিকীকরণ বলতে পারি। ২ নম্বর পয়েন্ট আসি মাদকাসক্তির কারণের মধ্যে। ২ নম্বর পয়েন্ট, সঙ্গদোষ, সহপাঠী চাপ। এটি কি? সঙ্গদোষ এবং সহপাঠী চাপ মাদকাসক্তির অন্যতম আরেকটি কারণ, এটি গুরুত্বপূর্ণ। সঙ্গদোষ, বন্ধুদের প্রভাব, গ্রহণযোগ্যতা পাওয়ার আকাঙ্ক্ষা ও দলগত চাপের কারণে অনেকেই প্রথমবার মাদক গ্রহণ করে। কিশোর ও যুব সমাজের বন্ধুদের অনুকরণ প্রবণতা বেশি থাকায় তারা সহজেই মাদকাসক্তির পথে কিন্তু পা বাড়ায়।
শুরুতে কৌতূহল থেকে শুরু হলেও ধীরে ধীরে কিন্তু সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তো তাই সঙ্গদোষ, সহপাঠীর চাপও কিন্তু একটি কারণ। ৩ নম্বর কারণ মানসিক চাপ এবং হতাশা। মানসিক চাপ এবং হতাশা। আধুনিক জীবনে দেখো প্রতিযোগিতা, বেকারত্ব, পরীক্ষার চাপ, সম্পর্কের ভাঙন এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা ব্যক্তিকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। অনেকেই এই মানসিক যন্ত্রণা থেকে সমসাময়িক মুক্তির জন্য মাদকের আশ্রয় নেয়। হতাশা, একাকিত্ব এবং আত্মবিশ্বাসহীনতা মাদকাসক্তির কে কিন্তু আরো বেশি গভীর করে তোলে। ৪ নম্বর পয়েন্ট, দারিদ্র্য এবং বেকারত্ব। গুরুত্বপূর্ণ আরেকটি কারণ। অর্থনৈতিক বঞ্চনা যখন সৃষ্টি হয়, কর্মসংস্থানের অভাব কিংবা কর্মসংস্থানের অভাব মাদকাসক্তির একটি গুরুত্বপূর্ণ সামাজিক কারণ। দারিদ্র পীড়িত অঞ্চলে হতাশা এবং অনিশ্চয়তার বেশি থাকায় মাদক গ্রহণের প্রবণতা কিন্তু বেশিই দেখা যায়। আবার মাদকাসক্তি নিজেই কর্মক্ষমতা কমিয়ে দারিদ্র্যকে কিন্তু আরো বেশি বাড়িয়ে তোলে। এভাবে একটি দুষ্ট চক্র তৈরি হয়। ৫ নম্বর পয়েন্ট, নগরায়ন এবং সামাজিক বিচ্ছিন্নতা। নগরায়ন এবং সামাজিক বিচ্ছিন্নতা। দ্রুত নগরায়নের ফলে যৌথ পরিবারের ভাঙন, প্রতিবেশী সম্পর্কের দুর্বলতা এবং সামাজিক নিয়ন্ত্রণ হ্রাস পেয়েছে। শহুরে জীবনে একাকিত্ব এবং পরিচয় সংকট অনেককেই কিন্তু মাদকের দিকে ঠেলে দেয়। ফলে গ্রাম থেকে শহরে আগত যুবকদের ক্ষেত্রে এই ঝুঁকি আরো বেশি। ৬ নম্বর পয়েন্ট, সাংস্কৃতিক অবক্ষয় ও ভোগবাদী মানসিকতা। ভোগবাদ, দ্রুত সুখ লাভের মানসিকতা এবং নৈতিক মূল্যবোধের অবক্ষয় মাদকাসক্তিকে যেন একরকম ভাবে উৎসাহিতই করে বলা যায়। কিছু ক্ষেত্রে গণমাধ্যমে মাদক ব্যবহারের গৌরবায়ন বা রোমান্টিক উপস্থাপন তরুণদের ভুল বার্তা দেয়। অনেক অ্যাডভার্টাইজমেন্ট আমরা কিন্তু এখন দেখি। সংস্কৃতিগতভাবে মাদককে স্টাইল বা আধুনিকতার প্রতীক হিসেবেও কিন্তু দেখার এটা একটা বড় কারণ। নেক্সট পয়েন্ট, শিক্ষাগত ব্যর্থতা এবং অশিক্ষা। শিক্ষার অভাব বা বিদ্যালয়ে ব্যর্থতা কিশোরদের আত্মসম্মানে কিন্তু আঘাত ফেলে। বিদ্যালয় ত্যাগ, পড়াশোনার আগ্রহের অভাব, লক্ষ্যহীনতা মাদকাসক্তির ঝুঁকি কিন্তু বাড়িয়ে তোলে। নৈতিক এবং স্বাস্থ্য শিক্ষা না থাকলে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে কিন্তু সচেতনতা গড়ে ওঠে না। নেক্সট পয়েন্ট, সহজলভ্য আইনগত দুর্বলতা। অর্থাৎ যেখানে মাদকদ্রব্য খুব সহজলভ্য, তুলনামূলক সস্তা, সেখানে মাদকাসক্তির হার বেশি হয়। আইন প্রয়োগের দুর্বলতা, দুর্নীতি ও অপর্যাপ্ত নজরদারি মাদক চক্রকে আরো বেশি শক্তিশালী করে তোলে। সীমান্ত এলাকা বা শহরের বস্তি অঞ্চলে এই সমস্যা কিন্তু আরো বেশি গুরুতর। তো আমরা উপসংহারে আসি, মাদকাসক্তি কোনো একক কারণে সৃষ্টি হয় না। এটাও পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং অবশ্য মনস্তাত্ত্বিক কারণেও সম্মিলিত ফল। তাহলে মনস্তাত্ত্বিক কারণও কিন্তু আরেকটি কারণ, জৈবিক বা মনস্তাত্ত্বিক কারণ। কারণ কিছু ক্ষেত্রে জিনগত প্রবণতা, ব্যক্তিত্বের দুর্বলতা, মানসিক রোগও মাদকাসক্তির সঙ্গে যুক্ত থাকে। সাইকোলজিস্টরা তো তাই বলে। উদ্বেগ, বিষণ্ণতা বা আচরণগত যে সমস্যায় ভোগা ব্যক্তিরা মাদকের প্রতি বেশি আকৃষ্ট হতে পারে। তাই মাদকাসক্তির কারণগুলোকে সঠিকভাবে অনুধাবন করা গেলে এর প্রতিরোধ, চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে এই সামাজিক সমস্যার কার্যকর মোকাবিলা অবশ্যই সম্ভব। নেক্সট প্রশ্নে আসি। নেক্সট যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটি হলো মাদকাসক্তির শ্রেণীবিভাগ বা ধরনগুলি বিশ্লেষণ করো। মাদকাসক্তির বিভিন্ন ধরন রয়েছে। মাদকাসক্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য গ্রহণ করা হয়ে থাকে। তবে মূলত গাঁজা, আফিম চাষ বা আফিম গাছজাত মাদকই বেশি ব্যবহার হয়ে থাকে। গাঁজাজাত ভাং, হাসিস, চরস বা ক্যানাবিস বা মারিজুয়ানা মাদক হিসেবে গৃহীত হয়ে থাকে। আবার আফিম ও মাদকজাত হেরোইন এবং মরফিনও মাদক হিসেবে কিন্তু গৃহীত হয়ে থাকে। এছাড়া কোকেন এবং অ্যামফিটামিন জাতীয় ঔষধ যেমন বেনডেজোল, ড্রিনামিল প্রভৃতিও মাদক রূপে গৃহীত হয়ে থাকে। এলএসডি জাতীয় ঔষধও মাদক রূপে কিন্তু গৃহীত হয়ে থাকে। সুতরাং কিছু টাইপস আছে। প্রথমত আফিম এবং আফিমজাত মাদক হিসেবে আমরা ফার্স্ট পয়েন্ট করতে পারি ধরন বা শ্রেণী বিভাগকে। সম্ভবত খ্রিস্টীয় নবম শতকে মুসলমান ব্যবসায়ী মারুফ আফিম ভারতে অনুপ্রবিষ্ট হয়ে থাকে। দশম শতক থেকেই ভারতে আফিম সেবনের উল্লেখ পাওয়া যায়। পঞ্চদশ শতকে বিভিন্ন বিদেশি পর্যটক লেখায় আফিম সেবনের বর্ণনা আমরা পেয়ে থাকি।
আফিম সাধারণত কিছু রোগ উপশমের ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়। জওয়ানদের সাহস সঞ্চারের জন্য এবং ব্যক্তির যৌন ক্ষমতা বর্ধনের জন্য গ্রহণ করা হয়ে থাকে এটি। মোগল সাম্রাজ্যের পতন থেকে ইংরেজ শাসনকাল পর্যন্ত আফিম চাষ অর্থকরী এবং প্রভুত্ব রাজস্বী প্রদানকারী কৃষিকাজ হিসেবেও কিন্তু বিশেষ পৃষ্ঠপোষকতা হয়ে থাকে। হজমের অসুবিধে, সর্দি যন্ত্রণা প্রভৃতি উপশমে আফিম ওষুধ হিসেবেও কিন্তু ব্যবহার হয়ে থাকে। এছাড়াও মাদক হিসেবে এটি মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আচ্ছন্ন করে কৃত্রিম প্রফুল্লতা দান করে থাকে। আফিম থেকে রাসায়নিক প্রক্রিয়ায় অন্যান্য মাদক প্রস্তুত করা হয়, এক্ষেত্রে মার্ফিন ও হেরোইন বিশেষ কিন্তু উল্লেখযোগ্য। জার্মান ভেষজবিদ্যা বিশারদ ফ্রেডরিক সার্টনার 1806 সালে আফিম থেকে মরফিন প্রস্তুত করেন। ঊনবিংশ শতাব্দীতে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, প্রুশিয়ার অস্ট্রিয়া যুদ্ধের ন্যায় বড় বড় যুদ্ধে আহত সৈনিকদের ব্যথা বেদনা উপশমে মার্ফিন কার্যকরী ওষুধ হিসেবে ব্যবহৃত হতে থাকে। এই ওষুধ গ্রহণে সৈন্যদের মধ্যে নেশাগ্রস্ততা দেখা যায় এবং অনতিবিলম্বে সাধারণের মধ্যে মার্ফিনের আসক্তি আশঙ্কাজনকভাবে কিন্তু ছড়িয়ে পড়ে পরবর্তীতে। আবার 1874 সালের দিকে যদি চোখ রাখি, আফিম থেকে হেরোইন আবিষ্কৃত হয়। এই আহ, হেরোইন অপেক্ষাকৃত স্বল্প মূল্যে এবং মরফিনের চাইতে 3 গুণ বেশি কার্যকর মাদক হিসেবে প্রচারিত এবং গৃহীত হয়ে থাকে। এটি মরফিনের নেশাগ্রস্ততা কাটানোর প্রতিকল্প হিসেবে প্রচারিত হয়ে থাকে। ক্রমেই ব্যবসায়িক তৎপরতা, অধিক মুনাফা অর্জনকারী মাদক হিসেবে কিন্তু এই মাদক দ্রব্য আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে পড়ে এবং ভারতে ভারত যার মধ্যে অন্যতম এক কিন্তু ক্ষেত্র। দ্বিতীয় পয়েন্ট আমরা করতে পারি গাঁজা এবং গাঁজাজাত মাদক শ্রেণী বিভাগের মধ্যে। ডক্টর অরবিন্দ নারায়ণ চৌধুরী তিনি বলছেন, বিশ্বের সমস্ত রকমের মাদকাসক্তির মধ্যে গাঁজা সেবনই সর্বাপেক্ষা অধিক প্রচলিত নেশা। উদ্ভিদবিদ্যায় গাঁজা গাছের নাম ক্যানাবিস। এই গাছের বিভিন্ন প্রজাতি আছে। ভারতে কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু গাঁজা চাষ হয়ে থাকে। কিন্তু এখানকার গাছ থেকে গাঁজাজাত সব ধরনের মাদক কিন্তু প্রস্তুত করা যায় না। গাছের নেশা সৃষ্টিকারী যৌগটি হচ্ছে টেট্রাহাইড্রো ক্যানাবিনলস, THC। এই যৌগটির উপস্থিতির মাত্রা অনুসারে একাধিক মাদকাদ্রব্য প্রস্তুত করা হয়। ডক্টর চৌধুরীর উপস্থাপনায় দেখা যায় যে গাঁজা গাছ থেকে প্রস্তুত মাদকাগুলি হলো গাঁজা, মারিজুয়ানা, ভাং, হাসিস বা চরস। গাঁজা মাদকটি প্রস্তুত হয় স্ত্রী গাঁজা গাছের ডগার পাতা ও মুকুলের রজন থেকে। ধূমপানের মাধ্যমে নেশা করা হয়ে থাকে। মারিজুয়ানা ওই বুনোস্ত্রী গাছের শুষ্ক পাতা ও পুষ্প মঞ্জরির রজন থেকে প্রস্তুত করা হয়ে থাকে। এটাও ধূমপানের মাধ্যমেই নেশা করা হয়। ভাং স্ত্রী ও পুরুষ গাছের শুদ্ধ পাতা বা পুষ্পধারক ডগা থেকে প্রস্তুত করা হয়। এটি আমাদের দেশে সিদ্ধি নামে পরিচিত, আমরা জানি অনেকেই, শুনেছি। এটি পানীয় মাধ্যমে নেশা করা হয়ে থাকে এবং এসব ক্ষেত্রে THC থাকে শতকরা 1 থেকে 10 ভাগ। অনেক সময় এর ধূমপানও করা হয়ে থাকে। চরস বা হাসিস এটি মধ্য এশিয়ায় উৎপাদিত স্ত্রী উদ্ভিদের পাতা, পুষ্প ধারক ডগার রজন থেকে প্রস্তুত করা হয়। এটি বাদামি রঙের হয়ে থাকে। এই দ্রব্যে পূর্ব উল্লেখিত রাসায়নিক যৌগ THC অনেক বেশি থাকে, যা হয় শতকরা 8 থেকে 15 ভাগ, সিদ্ধির থেকে অনেক বেশি। আবার রাসায়নিক প্রক্রিয়ায় ক্যানবিস রজন থেকে বাদামি সিরাপ প্রস্তুত করা হয়, যার মাদক গুণ শতকরা 60% বা 60 ভাগ হয়ে থাকে। এই 2 ধরনের মাদকই ধূমপানের মাধ্যমে গ্রহণ করা হয়ে থাকে। কি হয় মাদকগুলি গ্রহণের ফলে? সমসাময়িক মানসিক প্রফুল্লতা বোধে জন্মে এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধি হয়। প্রফুল্লতা বোধ জন্মায় এবং শারীরিক ক্ষমতা বৃদ্ধি প্রাপ্ত হয়, কিন্তু নিজের ওপর নিয়ন্ত্রণ ক্ষমতা কিন্তু হ্রাস পায়, মনে রাখতে হবে। এবং ক্ষুধা মান্দ দেখা দেয়। এগুলি অগ্রহণে বিভিন্ন উপসর্গও কিন্তু দেখা যায়। শেষবার গ্রহণের 8 থেকে 12 ঘন্টা পরে দেহে কাঁপুনি, ঘাম, উদারময়, মানসিক অবসাদ, পেট বা পায়ের খিঁচুনি প্রভৃতিও কিন্তু দেখা যায়। আরো কিছুকাল পরে এসব উপসর্গের প্রাবল্য আর ঘটে থাকে। এছাড়াও বেশ কিছু সপ্তাহব্যাপী শারীরিক দুর্বলতা, অনিদ্রা, স্নায়বিক দুর্বলতা, মাংসপেশির যন্ত্রণা অনুভূত হয়ে থাকে। এছাড়াও আরো এর মধ্যে গাঁজার মধ্যে আরো কিছু যেগুলো রয়েছে সেটা হচ্ছে কোকেন রয়েছে, মস্তিষ্কের উত্তেজক দিতে পারি আমরা। LSDর কথাও বললাম, এটা নিয়েও ব্যাখ্যা করা যেতে পারে। তো LSDটা কি একটু বলে দিই। এটি একটি
লাইসার্জিক অ্যাসিড এটি মায়া আচ্ছন্নকারী মাদক। এটি বটিকা আকারে, ক্যাপসুলে চূর্ণ আকারে এবং অ্যাম্বুলে দ্রবণ আকারে পাওয়া যায়। এটি সাধারণ মুখে গ্রহণ করা হয়, তবে কিছু ক্ষেত্রে শরীরে ইনজেকশনের মাধ্যমেও প্রবেশ করা হয়ে থাকে। এর প্রভাবে বিকৃত অনুভূতি সৃষ্টি হয়ে থাকে। দেখা ও শোনার ক্ষেত্রে অলীক ও অবাস্তব অভিজ্ঞতা হয়ে থাকে। ৮-১০ ঘন্টা পর্যন্ত এর প্রভাব কার্যকর হয়, কিন্তু মাদক অগ্রহণে মানসিক বিষণ্ণতা ও স্থায়ী বৈকল্য দেখা দেয়। মাদকাসক্তের তাহলে এই ধরনগুলো আমরা কিন্তু আলোচনা করতে পারি যদি প্রশ্ন আসে। নেক্সট, মাদকাসক্তি যে নিয়ন্ত্রণ তার কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি, এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ এইবারের জন্য। তো মাদকাসক্তি নিয়ন্ত্রণ, মাদকাসক্তি তো অবশ্যই আধুনিক সমাজে একটা ভয়াবহ জটিল সমস্যা। এটি কেবল ব্যক্তিগত শারীরিক মানসিক স্বাস্থ্যকেই ধ্বংস করে না, পরিবার, সমাজ, রাষ্ট্রের ওপরও কিন্তু গভীর নেতিবাচক প্রভাব ফেলে, আমাদের মনে রাখতে হবে। অপরাধ বৃদ্ধি, পারিবারিক ভাঙন, কর্মক্ষমতা হ্রাস কিংবা সামাজিক অস্থিরতা পেছনে মাদকাসক্তির ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সমাজতত্ত্বের দৃষ্টিতে মাদকাসক্তি নিয়ন্ত্রণ একটি সামষ্টিক সামাজিক দায়িত্ব। মাদকাসক্তি নিয়ন্ত্রণের প্রতিরোধ, চিকিৎসা ও পুনর্বাসন এবং সামাজিক সচেতনতা, এই ৪টি স্তম্ভের উপর ভিত্তি করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। প্রথম পদক্ষেপ কি? প্রথম পদক্ষেপ হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা। ১ নম্বর পয়েন্ট তোমরা লিখে নাও। প্রতিরোধমূলক ব্যবস্থা। মাদকাসক্তি নিয়ন্ত্রণের সবথেকে কার্যকর উপায় হচ্ছে প্রতিরোধ। কিরকম ভাবে প্রতিরোধ? শিশু ও কিশোর বয়সেই সচেতনতা গড়ে তোলা। সচেতনতার অভাব কিন্তু বড় একটা সমস্যা। এই সচেতনতা যদি গড়ে তোলা যায় শিশু কিশোরের বয়স থেকেই, তাহলে ভবিষ্যতে মাদকাসক্তির ঝুঁকি অনেকাংশে কমানো যায়। বিদ্যালয় কলেজ পর্যায়ে যদি মাদক বিরোধী শিক্ষা, জীবন দক্ষতা শিক্ষা, নৈতিক মূল্যবোধ ভিত্তিক পাঠ্যক্রম চালু করা যায়, তাহলে এটা খুব কার্যকরী হবে। পরিবার অভিভাবকদের সচেতনতাও এখানে খুব জরুরি। সন্তানদের সঙ্গে খোলামেলা যোগাযোগ করা, কথাবার্তা বলা, ইতিবাচক তত্ত্বাবধান মাদক গ্রহণের প্রবণতা কিন্তু কমাতে পারে। তাই প্রতিরোধমূলক ব্যবস্থা একটি প্রধান পদক্ষেপ। ২ নম্বর পয়েন্ট, সামাজিক সচেতনতা ও গণমাধ্যমের ভূমিকা। সামাজিক সচেতনতা ও গণমাধ্যমের ভূমিকা। গণমাধ্যম দেখো মাদকাসক্তি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা চাইলেই করতে পারে। টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, সামাজিক মাধ্যমে মাদকের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে প্রচার সমাজের সচেতনতা বৃদ্ধি করে। মাদক ব্যবহারে গৌরবায়ন বা রোমান্টিক উপস্থাপনা নিয়ন্ত্রণ করা অবশ্যই জরুরি। সচেতনতার শিবির, পথনাটক, পোস্টার, সামাজিক আন্দোলনের মাধ্যমে জনগণের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা সম্ভব। কিন্তু কি হচ্ছে? পুরোটাই উল্টো হচ্ছে, বরং উল্টো প্রচার করা হচ্ছে। যাই হোক, ৩ নম্বর পয়েন্ট, পারিবারিক হস্তক্ষেপ এবং সামাজিক সহায়তা। পারিবারিক হস্তক্ষেপ এবং সামাজিক সহায়তা। পরিবার মাদকাসক্ত ব্যক্তির পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সহানুভূতিশীল আচরণ, মানসিক সমর্থন ও পারিবারিক বন্ধন মাদকাসক্ত ব্যক্তিকে চিকিৎসা গ্রহণে উৎসাহিত করে তোলে। সমাজে স্বেচ্ছাসেবী সংগঠন, যুব ক্লাব ও পাড়াভিত্তিক সংগঠনের মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবেশ তৈরি করাও কিন্তু একটা কার্যকর পদক্ষেপ হতে পারে। ৪ নম্বর পয়েন্ট, চিকিৎসা ও কাউন্সিলিং ব্যবস্থা। দেখো মাদকাসক্তি একটি রোগের মতো চিকিৎসারও কিন্তু প্রয়োজন। ডিটক্সিফিকেশন, অনেক এখন ডিটক্সিফিকেশনের কেন্দ্র রয়েছে, অনেক রাজ্যে রয়েছে, খুব কার্যকরী এটি। ওষুধ প্রয়োগ, বিভিন্ন মনোচিকিৎসা, কাউন্সিলিং মাদকাসক্ত ব্যক্তির শারীরিক মানসিক নির্ভরতা কমাতে কিন্তু সাহায্য করে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, মনোবিদ ও সমাজকর্মীদের সম্মিলিত প্রচেষ্টা চিকিৎসাকে কিন্তু আরো বেশি কার্যকর করে তোলে। চিকিৎসাকে আরো বেশি সহজলভ্য, কলঙ্কমুক্ত করাও মাদকাসক্তি নিয়ন্ত্রণে অত্যন্ত জরুরি। এছাড়াও আইনগত প্রশাসনিক ব্যবস্থাও কঠোর হওয়া প্রয়োজন। তাই আইনগত প্রশাসনিক ব্যবস্থা আরেকটি পয়েন্ট। মাদকাসক্তি নিয়ন্ত্রণে শক্তিশালী আইন এবং কার্যকর প্রশাসনিক ব্যবস্থা অপরিহার্য। মাদক পাচার, অবৈধ উৎপাদন এবং বিক্রির বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ মাদক সহজলভ্যতা কিন্তু কমায়। একই সঙ্গে মাদকাসক্ত ব্যক্তিদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাও জরুরি। আইন প্রয়োগে দুর্নীতি ও শিথিলতা নিয়ন্ত্রণ না করলে মাদক সমস্যা আরো বেশি কিন্তু জটিল হয়ে ওঠে। এবং ৭ নম্বর পয়েন্ট, দারিদ্র নিরসন, সামাজিক উন্নয়ন। দেখো অর্থনৈতিক বঞ্চনা কিন্তু একটা বড় কারণ, মানে বড় জায়গা, যে অর্থনৈতিক বঞ্চনা, বেকারত্ব মাদকাসক্তির অন্যতম প্রধান যেহেতু কারণ। দারিদ্র নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, সামাজিক সুরক্ষা প্রকল্প মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরোক্ষ কিন্তু দীর্ঘস্থায়ী কিন্তু ভূমিকা পালন করে। সামাজিক উন্নয়নের মাধ্যমে হতাশা ও অনিশ্চয়তা কমলে মাদক গ্রহণের প্রবণতাও অনেকটা হ্রাস পায়, পুরোপুরি না কমলে অনেকটা হ্রাস পায়। তো আমরা উপসংহারে আসি। মাদকাসক্তি
নিয়ন্ত্রণ কোনো তাহলে একক পদক্ষেপ সম্ভব নয় এককভাবে। একটা দীর্ঘমেয়াদী এটা একটা প্রসেস এবং সমন্বিত সামাজিক প্রক্রিয়া। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ, গণমাধ্যম এবং রাষ্ট্র অবশ্যই সবার যৌথ উদ্যোগ ছাড়া মাদকাসক্তি নিয়ন্ত্রণ কার্যকর করা সম্ভব নয়, কার্যকর হয় না। যদি সমাজতত্ত্বের দৃষ্টিতে দেখি, সমাজতত্ত্বের দৃষ্টিতে মাদকাসক্তি নিয়ন্ত্রণ মানে কেবল মাদক বন্ধ করা নয়, যে মাদক বন্ধ করে দিলাম কালকে বেচা বন্ধ হয়ে যাবে বলেই এটা কমে যাবে, না, মাদক বন্ধ করা নয়, বরং মানুষকে সুস্থ, সচেতন এবং মর্যাদাপূর্ণ জীবনের পথে ফিরিয়ে আনতে হবে। সঠিক পদক্ষেপ গ্রহণ করা গেলে একটা স্বাস্থ্যবান আমাদের সমাজ, স্থিতিশীল সমাজ গঠন অবশ্যই সম্ভব। তো এই গেল ড্রাগ ইউজের থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে তোমাদের সিলেবাসে যেটা আছে সুইসাইড, আত্মহত্যা। আত্মহত্যার দুটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আত্মহত্যার প্রকারভেদ বা শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। হোয়াট আর দ্য মেন টাইপস অফ সুইসাইড। এই আত্মহত্যা নিয়ে আমি অলরেডি আমার ভিডিও করা আছে, আনঅফিসিয়াল সোশিওলজিতে দেওয়া আছে আত্মহত্যার ধরনগুলো। সেই ধরনগুলো তোমরা যদি দেখো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেটা ওখানেই লিঙ্ক থেকেই তোমরা দেখে নিতে পারো। আত্মহত্যার প্রকারভেদগুলি আলোচনা করো। নেক্সট যে প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আত্মহত্যার কারণগুলি আলোচনা করো। তো কারণগুলো নিয়ে আমি এখানে আলোচনা করছি। আর তোমরা যারা শ্রেণীবিভাগ বা প্রকারভেদগুলো আত্মহত্যার দেখতে চাও, লিঙ্কে গিয়ে তোমরা দেখে নিতে পারবে সেই ভিডিওতে। তো চলো, আত্মহত্যার কারণগুলো কি? আত্মহত্যা দেখো একটা জটিল সামাজিক এবং মানসিক ঘটনা, যা কেবল ব্যক্তিগত মানসিক দুর্বলতার ফল নয়, বরং সমাজ, সংস্কৃতি, অর্থনৈতিক কাঠামো ও সামাজিক সম্পর্কের গভীর প্রভাব বহন করে। সমাজতত্ত্বে আত্মহত্যাকে বিশ্লেষণ করা হয় বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটের আলোকে। বিশেষ করে ইমাইল দুর্খা, তিনি কিন্তু তার বিখ্যাত গ্রন্থ সুইসাইড স্টাডি ইন সোশিওলজি এতে কিন্তু আত্মহত্যাকে নিয়ে আলোচনা করেন এবং আত্মহত্যা তিনি বলেন যে আত্মহত্যা একটি সামাজিক কারণ এবং এটা সামাজিক কারণ দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়। তাই সমাজে আত্মহত্যার কারণগুলো বুঝতে হলে আমাদের ব্যক্তিগত কারণের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং পারিবারিক কাঠামোর দিকেও কিন্তু নজর দিতে হবে। তো আত্মহত্যার প্রথম যে কারণ সেটাই হচ্ছে সামাজিক বিচ্ছিন্নতা, সোশ্যাল অ্যালিয়েনেশন বা আইসোলেশন। সামাজিক বিচ্ছিন্নতা, সামাজিক দেখো বিচ্ছিন্নতা, ফার্স্ট পয়েন্ট মনে রাখতে হবে, সামাজিক বিচ্ছিন্নতা তখন ঘটে যখন ব্যক্তি, পরিবার, বন্ধু, প্রতিবেশী কিংবা সম্প্রদায়ের সঙ্গে নিয়মিত যে যোগাযোগ বা আবেগগত যে সংযোগ সেটা যখন হারিয়ে যায়। আধুনিক নগরায়ন যে জীবন, নগর যে জীবন, সেখানে ব্যস্ত জীবন আমরা জানি, ব্যক্তিকেন্দ্রিক আচরণ এবং প্রযুক্তির অতি নির্ভরতা, ছোট পরিবার ব্যবস্থার কারণে, মানে ক্ষুদ্র যে পরিবারগুলো সেগুলোর কারণে একাকিত্ব বৃদ্ধি পাচ্ছে। যাদের সামাজিক সমর্থন কম, কথা বলার মানুষ নেই এবং সমস্যার পাশে দাঁড়ানোরও কেউ নেই, তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। দুর্খিং কিন্তু এটাকে কিন্তু ইগোয়েস্টিক সুইসাইড নামেও চিহ্নিত করেছেন। একাকিত্ব ব্যক্তি মানসিকতার উপর নেতিবাচক প্রভাব ফেলে এবং হতাশা, নিরাশা, আত্মহত্যার প্রবণতা বাড়ায়। এটি সামাজিক বন্ধন দুর্বল হলে আত্মহত্যার ঝুঁকিও কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পায়, দ্রুত বৃদ্ধি পায়। সামাজিক বিচ্ছিন্নতা প্রথম একটি কারণ। নেক্সট যে কারণ সেটি কি? অতিরিক্ত সামাজিক নিয়ন্ত্রণ। অর্থাৎ যখন ব্যক্তি, মনে রাখতে হবে ২ নম্বর পয়েন্ট কি, ২ নম্বর কারণ কি, আত্মহত্যার অতিরিক্ত সামাজিক নিয়ন্ত্রণ। যখন ব্যক্তি, সমাজ, পরিবার বা প্রতিষ্ঠানের কঠোর নিয়মের মধ্যে অতিরিক্ত নিয়ন্ত্রিত বোধ করে, তখন তার ব্যক্তি স্বাধীনতা সীমাবদ্ধ হয়, ব্যক্তি স্বাধীনতা পায় না এবং মানসিক চাপ অত্যাধিক বেড়ে যায়। এই অবস্থাকে দুর্খিম কিন্তু ফ্যাটালিস্টিক সুইসাইড বলছেন। যেমন কঠোর পরিবারে কঠোর নিয়ম, ফ্যাটালিস্টিক সুইসাইডে তিনি বলেছেন দাসদের সমাজ, দাসদের কিভাবে কঠোর নিয়মের মধ্যে চলতে হতো, দাম্পত্য সম্পর্কে চরম যদি নিয়ন্ত্রণ, কর্মক্ষেত্রে অত্যাচার, দমনমূলক পরিবেশ, এইসব ক্ষেত্রে ব্যক্তি নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ভবিষ্যৎকে সম্পূর্ণ অন্ধকার ভাবতে শুরু করে। ফলে অতিরিক্ত বিধিনিষেধ ব্যক্তি স্বাতন্ত্রতা নষ্ট করে এবং মুক্তির উপায় হিসেবে আত্মহত্যাকেই কেউ কেউ বেছে নিতে পারে। দীর্ঘস্থায়ী দমনপীড়ন এবং নিয়ন্ত্রণ মানসিক ক্লান্তি তৈরি করে, যা আত্মহত্যার পথ খুলে দেয়। ৩ নম্বর পয়েন্ট, সামাজিক পরিবর্তন। মনে রাখতে হবে সামাজিক পরিবর্তন বা অ্যানোমি কি? দ্রুত যে সামাজিক পরিবর্তন হচ্ছে, অর্থনৈতিক পরিবর্তন হচ্ছে, ফলে পুরনো নিয়ম, মান, মূল্যবোধ এগুলো ভেঙে যাচ্ছে এবং নতুন নিয়ম প্রতিষ্ঠিত হতে দেরি হয়।
তখন সমাজের অস্থিতিশীলতা বা একটা অ্যানোমি সৃষ্টি হয়। দুর্খাইম দেখিয়েছেন যে এই পরিস্থিতিকে ব্যক্তি নিজের অবস্থান নিয়ে বিভ্রান্ত হয়, জীবনের উদ্দেশ্য লক্ষ্য হারিয়ে ফেলে এই সময়। যখন বেকারত্ব বৃদ্ধি পায়, তখন অর্থনৈতিক সংকট, ফসল নষ্ট হয়ে যাওয়া, মূল্যবোধের পরিবর্তন কিংবা সম্পর্কের ভাঙন। এসব পরিবর্তন ব্যক্তি মনে করে সমাজ তাকে আর স্থিতিশীল পথ দেখাতে পারছে না। ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে, ফলে হতাশা, মানসিক অস্থিরতা কিন্তু বেড়ে যায়। এই ধরনের অস্থির অবস্থায় আত্মহত্যার ঝুঁকি বাড়ে, তাই এটিও একটি কারণ। ৪ নম্বর কারণ, পারিবারিক দ্বন্দ্ব এবং ভাঙন। অর্থাৎ পরিবারের ভাঙন বা অস্থিরতা আত্মহত্যার অন্যতম আরেকটি সামাজিক কারণ। পরিবার হচ্ছে ব্যক্তির প্রথম সামাজিকীকরণের ক্ষেত্র। সামাজিকীকরণ নিয়ে আমি আগেও বললাম কি। কিন্তু যখন পরিবারের মধ্যে দাম্পত্য কলহ, গৃহস্থ হিংসা, অবহেলা, আর্থিক চাপ কিংবা বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটে, তখন ব্যক্তি নিরাপত্তা ও মানসিক সমর্থন হারায়। বিশেষ করে নারী, শিশু, কিশোররা এই পরিস্থিতিতে অধিক কিন্তু ঝুঁকিপূর্ণ। পারিবারিক উষ্ণতা না থাকলে বা মানসিক চাপ যদি বাড়ে, আহ, একাকিত্ব, অসহায়তার অনুভূতি কিন্তু আরো বেশি গভীর হয়। অনেক সময় পরিবারের মানসিক সমস্যাকে গুরুত্ব না দেওয়ায় পরিস্থিতি আরো বেশি খারাপ হয়ে যায়। আবেগগত নিরাপত্তাহীনতা এবং সংঘাতময় যে পরিবেশ ব্যক্তি মনস্তত্ত্বকে তীব্রভাবে ক্ষতি করে, ব্যক্তি মনস্তত্ত্বকে, ফলে আত্মহত্যার দিকে সেটা ঠেলে দিতে পারে। ৫ নম্বর পয়েন্ট, অর্থনৈতিক সংকট এবং দারিদ্র্য। অর্থনৈতিক সংকট এবং দারিদ্র্য এটিও একটি কারণ। কারণ অর্থনৈতিক যখন অস্থিরতা মানুষের মানসিক, সামাজিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। বেকারত্ব, দারিদ্র্য, ঋণের বোঝা যদি থাকে, কৃষকের ফসল নষ্ট হওয়া, ব্যবসায়িক ক্ষতি, এইসব পরিস্থিতি মানুষকে চরম হতাশার দিকে ঠেলে দেয়। অনেকেই সামাজিক দায়িত্ব পালন করতে না পারার যে লজ্জা বা ব্যর্থতার অনুভূতিতে কিন্তু ভুগতে থাকে। বিশেষত নিম্নবিত্ত, মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে আর্থিক চাপ অত্যন্ত বেশি। অর্থনৈতিক ক্ষতি শুধু অর্থের অভাবই নয়, আত্মসম্মান, সামাজিক মর্যাদা এবং ভবিষ্যৎ নিরাপত্তার উপরও কিন্তু প্রভাব ফেলে। তাই দীর্ঘস্থায়ী আর্থিক সংকট সংকটে ব্যক্তি মনে করে জীবনের সমস্যার কোনো সমাধানই নেই। তো ফলে আত্মহত্যা মুক্তির একমাত্র পথ বলে তারা মনে করে তখন। ৬ নম্বর পয়েন্ট যদি দেখি, মানসিক স্বাস্থ্য সমস্যা। বিষণ্ণতা, উদ্বেগ, বাইপোলার ডিসঅর্ডার, ট্রমা, দীর্ঘস্থায়ী স্ট্রেস, এসব মানসিক স্বাস্থ্য সমস্যা আত্মহত্যার ঝুঁকিও কিন্তু বাড়িয়ে তোলে। সমাজতত্ত্বের দৃষ্টিতে মানসিক অসুস্থতা কেবল ব্যক্তিগত নয়, বরং সামাজিক সম্পর্কের টানাপোড়েনে, প্রতিযোগিতা, ব্যর্থতা সংক্রান্ত কলঙ্ক, একাকিত্বেরই কিন্তু ফল। আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলাকেও কিন্তু এখন লজ্জার বিষয় হিসেবে মনে করা হয়। ফলে মানুষ সাহায্য চায় না, ফলে সমস্যা আরো গভীর হয়। মানসিক রোগে আক্রান্ত ব্যক্তি জীবনের প্রতি আগ্রহ হারায়, আত্মসম্মান কমে যায়, নিজেকে অযথা ভাবতে থাকে, মানে নিজেকে অযথা ভাবতে থাকে যে আমি কিছুই পারবো না, এমন একটা পরিবেশ। সঠিক কাউন্সিলিং, সামাজিক সমর্থন না পেলে আত্মহত্যার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। এই মানসিক স্বাস্থ্য সমস্যাও একটি কারণ। এছাড়াও শিক্ষাগত চাপ বা প্রতিযোগিতার এটিও একটি কারণ। ছাত্রছাত্রীদের মধ্যে আত্মহত্যার প্রধান কারণগুলির মধ্যে একটি হচ্ছে অতিরিক্ত শিক্ষাগত চাপ। বোর্ড পরীক্ষা, প্রবেশিকা, কেরিয়ার তৈরির প্রতিযোগিতা, অভিভাবকের অতিরিক্ত প্রত্যাশা কিংবা কোচিং সেন্টারের চাপ, এসবের কারণে কিশোর তরুণদের মানসিক স্ট্রেস অত্যন্ত বাড়িয়ে দেয়। ব্যর্থ হলে সমাজ ও পরিবারের লজ্জিত হতে হবে, এই ধরনের ভয় তাদের মনে সবসময় কাজ করে। অনেক সময় অনেক ছাত্র মনে করে ব্যর্থতা মানেই শেষ, এমনটা। তুলনা করার প্রবণতা, নম্বরকে সাফল্যের একমাত্র মানে মাপকাঠি হিসেবে দেখা এবং আবেগীয় সমর্থনের অভাব পরিস্থিতিকে আরো খারাপ করে। ফলে তারা আত্মসম্মান হারায়, হতাশায় ভোগে এবং চরম সিদ্ধান্ত কিন্তু নিতে পারে অনেক সময়। তো শিক্ষাগত চাপ এবং প্রতিযোগিতাও আরেকটি কারণ। ৮ নম্বর কারণ, নেশা, আসক্তি, মাদক ব্যবহার। মাদক, অ্যালকোহল বা অন্যান্য নেশাজাতীয় দ্রব্য মানসিক ভারসাম্যকে নষ্ট করে এবং আবেগ নিয়ন্ত্রণ ক্ষমতা কমিয়ে দেয়। নেশার ফলে ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও দুর্বল হয়ে যায় এবং ক্ষণিকের আবেগে আত্মঘাতী আচরণ করতে পারে। নেশা থেকে পারিবারিক দ্বন্দ্ব, আর্থিক সমস্যা, সম্পর্কের ভাঙন ও সামাজিক লজ্জার পরিস্থিতি তৈরি হয়, যা আবার মানসিক চাপ বাড়ায়। অনেক সময় নেশা ব্যবহারকারীরা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে বা অপরাধ বোধে ভোগে। দীর্ঘমেয়াদী আসক্তি ব্যক্তি মানসিকতাকে ভেঙে দেয়, হতাশা বাড়ায় এবং জীবনের প্রতি অনীহা কিন্তু সৃষ্টি করে, যা আত্মহত্যার ঝুঁকিকে বহুগুণ বাড়িয়ে দেয়। তো এই কারণগুলো কিন্তু আমরা লিখতে পারি আত্মহত্যার কারণ হিসেবে। সুতরাং সমাজে আত্মহত্যা কেবল ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং সামাজিক কাঠামোরই সংকট, সম্পর্কের দুর্বলতা, অর্থনৈতিক অস্থিরতা, শিক্ষাগত চাপ,
এবং সাংস্কৃতিক নিয়মের ফল। সমাজতত্ত্বের দৃষ্টিতে আত্মহত্যা একটা সামাজিক সত্য বা সামাজিক ঘটনা, সোশ্যাল ফ্যাক্ট, যা দূর করতে হলে পরিবার, বিদ্যালয়, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গেই কাজ করতে হবে। মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো, সামাজিক সমর্থন জোরদার করা এবং সহমর্মিতামূলক পরিবেশ গড়ে তোলা আত্মহত্যা প্রতিরোধের উপায় হিসেবে আলোচনা করা যেতে পারে। আত্মহত্যার এই দুটো প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট যে তোমাদের টপিক রয়েছে সেটা হচ্ছে শিশুশ্রম এবং শিশু অপব্যবহার। তো শিশুশ্রম থেকে কি প্রশ্ন আসতে পারে আলোচনা করি প্রথমে। শিশুশ্রম থেকে প্রশ্ন আসতে পারে যে শিশুশ্রম সম্পর্কে একটি টিকা লেখো। রাইট এ নোট অন চাইল্ড লেবার। এরম আসতে পারে। তো এরম এলে তোমরা কি করবে? শিশুশ্রমের সংজ্ঞা, শিশুশ্রমের কারণ, শিশুশ্রমের হার, এই পরপর পয়েন্ট গুলো কিন্তু তোমরা দিয়ে লিখতে পারো। প্রথমত তোমরা আমি একটু আলোচনা করি শিশুশ্রমের সংজ্ঞা নিয়ে। দেখো, ভারতে আইন এবং সরকারি ব্যবস্থার বয়সসীমার মাপকাঠিতে শিশু শ্রমিক নির্ধারিত হয়ে থাকে। এ প্রসঙ্গে উল্লেখ্য যে ভারতের কৃষিক্ষেত্রে শিশু শ্রমিক নির্ধারক বয়সসীমা উল্লেখিত করা আছে। এই বয়সসীমার ক্ষেত্রে বিশেষ করে 12 থেকে 15 পর্যন্ত হয়ে থাকে। ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948-এ এতে 14 বছরের কম বয়স্ক শিশুদের কারখানায় নিযুক্তি নিষিদ্ধ হয়েছে। প্ল্যান্টেশন লেবার অ্যাক্ট 1951, মোটর ট্রান্সপোর্ট অ্যাক্ট 1951 এবং মার্চেন্ট শিপিং অ্যাক্ট 1958, এতে আবার 15 বছরের কম বয়স্ক শিশুদের সংশ্লিষ্ট ক্ষেত্রে নিয়োগ নিষেধ করা হয়েছে। দ্য চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1986-তে, যেটি রেলে যাত্রী যানবাহন ও পণ্য পরিবহনের বিড়ি প্রস্তুতকরণ, বস্ত্রবয়ন, সিমেন্ট প্রস্তুতকরণ, দেশলাই তৈরি, অভ্র কাটাই, চর্ম প্রক্রিয়াকরণ প্রভৃতি শিল্পে 14 বছরের কম বয়স্ক শিশুদের নিয়োগে নিষেধ কিন্তু রয়েছে। এবং এই যে আইনগুলো রয়েছে, বিভিন্ন আইনে কাজের ক্ষেত্রে কিন্তু ঝুঁকি প্রবণতার বিচারে কর্মনিযুক্তির ক্ষেত্রে বিভিন্ন বয়সসীমা তাহলে আমরা দেখলাম নির্দেশ করা হয় এবং এই বয়সসীমার নিচে কর্মরত শিশুরাই শিশু শ্রমিক হিসেবে প্রতিপন্ন হয়ে থাকে। এই বয়সসীমার নিচে যারা কাজ করছে। কিন্তু শিশু শ্রমিক হার গণনার ক্ষেত্রে ভারতের জনগণনায় শিশুর বিদ্যালয়ে যাওয়ার যে বয়সকাল 5 থেকে 14 বছর, বয়সসীমাকে শিশু শ্রমিক নির্দেশক বয়স হিসেবে গ্রহণ করা হয়েছে, মনে রাখতে হবে। এদিক থেকে উপার্জনের জন্য কর্মে নিযুক্ত 5 থেকে 14 বছর অন্তর্ভুক্তরাই শিশুরাই শিশু শ্রমিক বলে গণ্য হয়ে থাকে। শিশু শ্রমের কিছু ধরন আছে। এই ধরনগুলো একটু আমাদের আমরা যদি টিকাদায় লিখতে পারি যে প্রথমত ধরন গৃহশ্রম, অন্যের বাড়িতে গৃহকর্মে নিয়োজিত শিশুদের গৃহশ্রম বলা হয়। কারখানা বা শিল্পক্ষেত্রে শ্রম, ইটভাটা, ছোট ছোট কারখানা, আতশবাজি শিল্পে যারা কাজ করে যে শিশুরা। কৃষি শ্রম, যারা মাঠে পশুপালন, বীজ বপন এগুলো করে। অসংগঠিত যে শ্রম, রাস্তার দোকান, হোটেল, ওয়ার্কশপে যারা কাজ করে। বিপজ্জনক শ্রম, অর্থাৎ খনি, রাসায়নিক কারখানা, ভারী যন্ত্রপাতিতে যারা কাজ করে। এই ধরনের শ্রম শিশু স্বাস্থ্য নিরাপত্তার জন্য মারাত্মক কিন্তু ঝুঁকিপূর্ণ। শিশু শ্রমিকের কিছু হার রয়েছে, সেটা তোমরা লিখতে পারো। আমি একটু অল্প করে আলোচনা করছি, বইয়ে তোমরা পড়তে পারো। অনাদি কুমার মহাপাত্রের বই রয়েছে সামাজিক সমস্যা নিয়ে, সেই বইটি তোমরা পড়লে কিছু বিষয় আমি যেগুলো আলোচনা করলাম সেগুলো পেয়ে যাবে সেখানে। তো শিশু শ্রমিকের হার, ভারতে শিশু শ্রমিকের হার নির্দেশের ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি হিসেবের মধ্যে বিশেষ কিন্তু পার্থক্য আছে। জনগণনায় শিশু শ্রমিকের সংখ্যা ছিল 14.5 মিলিয়ন, যা 1971 সালে কমে দাঁড়ায় 10.7 মিলিয়ন। এটি অনাদি কুমার মহাপাত্রের বই থেকে আমি ডেটাটা আলোচনা করছি। 1981 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 13.64 মিলিয়ন। কিন্তু বরোদা অপারেশন রিসার্চ গ্রুপ এর হিসেবে এই সংখ্যা 44 মিলিয়ন। জনগণনার হিসেবে ওই বছর শিশু শ্রমিকের সংখ্যা 26.44% বৃদ্ধি পায়। এই যে কনসেপ্টটা আমাদের একটু লিখতে হবে, হারটা। আমি খুব বেশি এটা নিয়ে বিশ্লেষণ করলাম না, তোমরা পড়ে নেবে। এরপর হচ্ছে শিশুর সঙ্গে বিভিন্ন ক্ষেত্র আছে যেগুলো তোমরা দেখবে, গ্রামীণ ক্ষেত্রে কিরকম, শহরের ক্ষেত্রে কিরকম, সেগুলো দেখতে পারো। যেমন গ্রামীণ ক্ষেত্রে শিশুরা কৃষি সংক্রান্ত এবং আনুষঙ্গিক কর্মে, যেমন বীজ বপন, শস্য কাটা, গবাদি পশু চারণ করা, জ্বালানি কাঠ সংগ্রহ, পানীয় জল আনা, মাছ ধরা প্রভৃতি কাজ করে থাকে। শহর এলাকায় বেশিরভাগ শিশু শ্রমিক ছোট ছোট কারখানা আমরা দেখি, দোকানে, রেস্তোরাঁয়, হোটেলে
গ্যারেজ এবং পেট্রোল পাম্পে রাস্তার ফেরিওয়ালা হিসেবে, চোরা পাচার, মাদক পাচারের মতো অসামাজিক কর্মেও কিন্তু লিপ্ত থাকে। দিল্লিতে প্রায় 60,000 শিশু শ্রমিক দৈনিক 8 থেকে 10 টাকা পারিশ্রমিকে হোটেল, ধাবা, রেস্তোরাঁয় কিন্তু একসময় কাজ করেছে। তো এই ডেটাগুলো তোমরা দিতে পারো। তামিলনাড়ুর জায়গা বা বিভিন্ন রাজ্যের যে ডেটা রয়েছে সেটা তোমরা দেখে নিতে পারো বই থেকেই। আচ্ছা, নেক্সট আসি শিশু শ্রমের কারণ মেনলি এরপর। আচ্ছা, টিকায় কি দেবে তাহলে? টিকায় আমরা কি দেবে দেখতে পাচ্ছি যে প্রথমত লিখবে কি? সংজ্ঞা দেবে, শিশু শ্রমিকের হার লিখবে, শিশু শ্রমিকের ধরন লিখবে। আচ্ছা, শিশু শ্রমের বিভিন্ন ক্ষেত্র সেটা দেবে, আর শিশু শ্রমের কারণ নির্দেশ করবে। নেক্সট উপসংহার বা ফলাফল, এইভাবে তোমরা পুরো টিকাটাকে লিখতে পারো। নেক্সট যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে শিশু শ্রমের কারণ এবং ফলাফল। কারণগুলো নিয়ে আলোচনা করি। 5-10 বোধ আসতে পারে। শিশু শ্রম তাহলে কি দেখলাম? একটি সামাজিক সমস্যা এবং যেখানে শিশুদের বিপজ্জনক বা শারীরিক মানসিকভাবে কঠিন কাজে নিযুক্ত করা হয়, ফলে তাদের শৈশব, শিক্ষা, সুস্থ বিকাশ ব্যাহত হয়। দারিদ্র্য, সামাজিক অসমতা, শিক্ষার অভাব এবং পরিবার ও সমাজের যে সচেতনতা শিশু শ্রমকে কিন্তু সমাজের যে অসচেতনতা শিশু শ্রমকে কিন্তু টিকিয়ে রাখে। শিশু শ্রম কেবল তাহলে অর্থনৈতিক সমস্যা নয়, এটি একটি গভীর সামাজিক ও নৈতিক সংকট। প্রথম যে কারণ শিশু শ্রমের সেটা হচ্ছে দারিদ্র্য, অর্থনৈতিক সংকট। মনে রাখতে হবে 1 নম্বর পয়েন্ট, দারিদ্র্য এবং অর্থনৈতিক সংকট। দারিদ্র্য হচ্ছে শিশু শ্রমের প্রধান এবং সবচেয়ে গভীর কাঠামোগত কারণ। যখন পরিবারের আয় অত্যন্ত কম, তখন বাবা মা মনে করেন শিশুর কাজ করা ছাড়া আর উপায় নেই। পরিবার টিকিয়ে রাখতে শিশুর উপার্জন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন। অনেক সময় পরিবার এমন পরিস্থিতিতে পড়ে যেখানে খাবার, চিকিৎসা বা বাড়ি ভাড়া মেটাতে শিশুকে কাজে পাঠাতে হয়। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ, কৃষিক্ষেত্রে ক্ষতি, বেকারত্ব এবং ঋণের বোঝা পরিবারকে আরো চাপের মধ্যে ফেলে। দরিদ্র পরিবারগুলো আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণকে অগ্রাধিকার দিতে পারে না। স্কুলের খরচ, যাতায়াত, ইউনিফর্ম কেনার সামর্থ্য না থাকায় শিশুরা কাজের দিকেই কিন্তু পর্যবেসিত হয়। ফলে দারিদ্র্য শিশু শ্রমের মূল চক্রকে স্থায়ী করে তোলে। 2 নম্বর পয়েন্ট, শিক্ষার অভাব এবং বিদ্যালয় ত্যাগ। শিক্ষার অভাব এবং বিদ্যালয় ত্যাগ। অনেক শিশুই শিক্ষার সুযোগ পেলে বিভিন্ন বাধার কারণে স্কুলে যেতে পারে না। যেমন স্কুল দূরে হওয়া, মানসম্মত শিক্ষা না পাওয়া, অতিরিক্ত স্কুলের খরচ, শিক্ষা স্বল্পতা বা পরিবারের কাজে সাহায্য করার চাপ। অনেক স্কুলে শারীরিক শাস্তি বা বুলিং এর কারণেও শিশুরা কিন্তু স্কুল ছুট হয়। পরিবার মনে করে পড়াশোনার সময়ের অপচয় এবং কাজ শেখা বেশি লাভজনক। শিক্ষার অভাব শিশুকে কি করে? অদক্ষ করে রাখে এবং ফলে তারা খুব কম মজুরিতে কাজে নিয়োজিত হয় এবং সহজেই শোষিত হয়। শিক্ষার সুযোগ না থাকলে শিশু শ্রমের বিরুদ্ধে লড়াই করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। 3 নম্বর পয়েন্টে আসি, পরিবার ও সমাজের অসচেতনতা। পরিবার ও সমাজের অসচেতনতা এটি একটি কারণ। অনেক পরিবারই মনে করে ছোটবেলা থেকে কাজ করলে শিশু দায়িত্বশীল হবে বা ভবিষ্যতে উপার্জন শিখবে। ঐতিহ্যগতভাবে কিছু সমাজে শিশু শ্রমকে খারাপ মনে করা হয় না, বরং এটি পারিবারিক অর্থনৈতিক স্বাভাবিক একটি অংশ হিসেবেই দেখা হয়। এ কারণে শিশুর ওপর কাজের যে চাপ অনেকেই নির্যাতন বা শোষণ হিসেবে দেখেই না। এছাড়া শিশুর অধিকার, আইন বা কর্মক্ষেত্রের ঝুঁকি সম্পর্কেও তারা সচেতন নন। সমাজের যদি শিশুকে শ্রমিক হিসেবে গ্রহণ করার মানসিকতা থাকে, তবে শিশু শ্রম অব্যাহত থাকে এবং শিশু নিরাপত্তা উপেক্ষিত হয়ে থাকে। এই মনোভাব পরিবর্তন না হলে কোনো আইনই কিন্তু কার্যকর হয় না। 4 নম্বর পয়েন্ট, সস্তা শ্রমের চাহিদা। এটিও একটি কারণ। সস্তা শ্রমের চাহিদা। অনেক প্রতিষ্ঠান, কারখানা, দোকান মালিকরা শিশুকে সহজেই কাজে নেয়, কারণ তারা কম মজুরিতে দীর্ঘ সময় কাজ করতে বাধ্য করা যায় শিশুদের। শিশুদের সংগঠিত হওয়ার ক্ষমতাও খুব কম থাকে, তারা প্রতিবাদ করতে পারে না। ফলে মালিকরা আর্থিক লাভের জন্য শিশুদের শ্রমকে ব্যবহার করে। টেক্সটাইল, হোটেল, কৃষিকাজ, বিভিন্ন ঘর বাড়ির কাজ, নির্মাণ শিল্প, এসব ক্ষেত্রে শিশু শ্রমিক সহজেই পাওয়া যায়। সস্তা শ্রমের চাহিদা শিশু শ্রমকে একটি লাভজনক প্র্যাকটিসেই পরিণত করে বলা যেতে পারে। এই লাভের অনিশ্চয়তার কারণে অনেক ব্যবসায়ী সচেতনভাবেই শিশু শ্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করে। নেক্সট 5 নম্বর পয়েন্ট, আইনের দুর্বলতা। যদিও শিশু শ্রম নিষিদ্ধ, তবুও কিন্তু বাস্তবে প্রয়োগ দুর্বল হওয়ায় শিশু শ্রম থামানো অত্যন্ত কঠিন। সরকারি তদারকি কম, শ্রম দপ্তরে জনবল স্বল্পতা, দুর্নীতি, মালিকদের রাজনৈতিক প্রভাব, এমনকি অভিযোগ তুলে নেওয়ার চাপও কিন্তু এসব কারণে শিশু শ্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াই যায় না।
অনেক ক্ষেত্রে পরিবারও ভয়ে অভিযোগ করে না, কারণ তারা কাজ হারানোর আশঙ্কা করে। আইনের দুর্বলতা অপরাধীদের আরো বেশি উৎসাহিত এবং শিশুশ্রমের পথ আরো বেশি প্রশস্ত করে তোলে। নেক্সট, জনসংখ্যা বৃদ্ধি, এটিও একটি কারণ। জনসংখ্যা বেশি হলে পরিবারের ওপর আর্থিক চাপ বাড়ে। ৫ থেকে ৬টা সন্তানের ক্ষেত্রে প্রত্যেককে লালন পালন করা কঠিন হয়ে পড়ে। ফলে বাবা মা মনে করেন সন্তান বা কিশোররা কাজ করলে পরিবার চালাতে সুবিধে হবে। অতিরিক্ত সন্তান থাকা অনেক সময় পরিবারের প্রতি, শিশুর প্রতি যত্ন হ্রাস করে এবং তাদের স্কুলে পাঠানো কঠিন হয়ে পড়ে। যাদের অর্থনৈতিক দিক থেকে যারা অনেকটা বেশি স্বাবলম্বী তাদের পক্ষে তো ঠিক আছে, কিন্তু যারা নয় তাদের ক্ষেত্রে খুব প্রবলেমেটিক। জনসংখ্যা বৃদ্ধি দারিদ্র্যকে আরো বেশি বাড়িয়ে তোলে, যা আবার শিশুশ্রমকে কিন্তু উৎসাহিত করে। এবং ফাইনালি ৭ নম্বর আমরা বলতে পারি সামাজিক অসমতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর দুর্বলতা। এটিও একটি কারণ হিসেবে উল্লেখ করা যেতে পারে, সামাজিক অসমতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর দুর্বলতা। অনেক প্রান্তিক গোষ্ঠী যেমন দলিত, আদিবাসী, সংখ্যালঘু, অভিবাসী পরিবার সামাজিকভাবে বৈষম্যের কিন্তু শিকার। তাদের কাজের সুযোগ কম এবং আয়ও কম। ফলে তারা শিশুদের স্কুলে বদলে কাজে পাঠায় তারা। জাতিগত বৈষম্য, বর্ণভিত্তিক বৈষম্য এবং সামাজিক বঞ্চনাও শিশুশ্রমকে কিন্তু আরো বেশি গভীর করে তোলে। এই কারণগুলো আমরা পরীক্ষায় এলে আলোচনা করতে পারি। ফলাফলে আসি, শিশুশ্রমের ফলাফল। প্রথম ফলাফল শারীরিক মানসিক ক্ষতি। শিশুশ্রম শিশুদের শরীরকে বিপজ্জনক অবস্থায় ঠেলে দেয়। দীর্ঘ সময় কাজ করা, ভারী বোঝা তোলা, রাসায়নিক পদার্থের সংস্পর্শে থাকা, ধুলোবালিতে কাজ করা, এসবের কারণে শ্বাসকষ্ট, হাড়ের ব্যথা, আঘাত, অপুষ্টি, চর্মরোগ, শ্রবণ ক্ষতি ইত্যাদি দেখা যায়। মানসিক চাপ, ভয়, অপমান এবং মালিকের অত্যাচারও কিন্তু তাদের মানসিক বিকাশে বাধাগ্রস্ত করে। শিশুর স্বাভাবিক আবেগ, খেলার সময় বিশ্রামের অধিকার নষ্ট হয়, যা ভবিষ্যতে মানসিক রোগের কারণ হতে পারে। শারীরিক মানসিক ক্ষতি কিন্তু প্রথম ফলাফল। দ্বিতীয় পয়েন্ট ফলাফলে তোমরা লিখতে পারো শিক্ষাগত দিক থেকে পিছিয়ে পড়া। অর্থাৎ শিশুশ্রম সবচেয়ে মারাত্মক ফল শিশুর শিক্ষা বন্ধ হয়ে যাওয়া। যখন শিশুকে সারাদিন কাজে রাখা হয় তখন তার পক্ষে স্কুলে যাওয়া অসম্ভব, একদম ফ্যাক্ট এটা। অশিক্ষিত শিশুরা বড় হয়ে সীমিত দক্ষতার কারণে কম মজুরিই পায়। এর ফলে তাদের জীবনের উন্নতি বাধার সম্মুখীন হয়, সংকুচিত হয়। শিক্ষা ছাড়া তারা সমাজে পিছিয়ে পড়ে এবং ভবিষ্যতে দারিদ্র্যের চক্রেও কিন্তু আটকে পড়ে। ৩ নম্বর পয়েন্ট, মানসিক বিকাশে বাধা। মানসিক বিকাশে বাধা, শিশুদের আবেগীয়, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক যে বিকাশ, খেলাধুলো, স্কুল, বন্ধু, নিরাপদ পরিবেশে কিন্তু ঘটে, কিন্তু কাজের চাপে এই সুযোগগুলো নষ্ট হয়ে যায়। কাজের জায়গার অপমান, ভয়, বকাঝকা, শারীরিক হিংসা শিশুর আত্মসম্মান নষ্ট এবং তাদের ভয় শঙ্কা কিন্তু আরো বাড়ায়। এতে আচরণগত সমস্যা, উদ্বেগ, বিষণ্ণতা, সামাজিক বিচ্ছিন্নতা ইত্যাদি তৈরি হয়। ৪ নম্বর পয়েন্ট, দরিদ্রতার চক্র অব্যাহত থাকা। অর্থাৎ শিশুশ্রম দারিদ্র্য কমায় না, বরং দারিদ্র্যকে প্রজন্ম থেকে প্রজন্মে নিয়ে চলে, বাড়িয়ে তোলে। অশিক্ষিত অদক্ষ শ্রমিকরা বড় হয়ে কম আয়ের কাজ করতে বাধ্য হয়, ফলে তারা তাদের সন্তানদের যথাযথ শিক্ষা বা মানসম্মত পরিবেশ দিতে পারে না এবং আবার সেই সন্তানরাও শিশুশ্রমে যুক্ত হওয়ার কিন্তু তাদেরও যে সন্তানরা শিশুশ্রমে যুক্ত হওয়ার কিন্তু ঝুঁকিতে পড়ে। ৫ নম্বর পয়েন্ট, শোষণ ও নির্যাতনের শিকার হওয়া। শিশু শ্রমিকদের কোনো আইনি সুরক্ষা যেহেতু খুবই কম, ফলে যেহেতু আইনি সুরক্ষা সেভাবে নেই, তাই তারা বেশি শোষণ নির্যাতনের লক্ষ্য হয়। কম মজুরি, দীর্ঘক্ষণ কাজ করা, খাবারের অভাব, শারীরিক শাস্তি, যৌন নির্যাতন, এসব কারণে দৈনন্দিন যে তাদের দৈনন্দিন বাস্তবতা এটি দেখা যায়। বিশেষ করে যে ঘরের কাজ করা, বিভিন্ন বাড়িতে যারা কাজ করে, হোটেলে, কারখানায় শিশুদের উপর নানান রকম কিন্তু নির্যাতন দেখতে পাই আমরা। নেক্সট হচ্ছে অপরাধ এবং ঝুঁকিপূর্ণ যে দল সেখানে জড়িয়ে পড়া, অর্থাৎ রাস্তা অপরাধ এবং ঝুঁকিপূর্ণ দলে জড়িয়ে পড়া। অর্থাৎ রাস্তা অনিয়ন্ত্রিত যে খাতে কাজ করা, শিশুরা অপরাধী চক্র, পাচারকারী, মাদক ব্যবসায়ী, যৌন শোষণকারীদের সহজ লক্ষ্য হয়ে ওঠে কিন্তু। এবং স্থায়ী পারিবারিক তত্ত্বাবধান না থাকায় ভুল পথে অনেক শিশু পরিচালিত হয়, চলে যায় এবং ভবিষ্যতে অপরাধমূলক কাজের সাথেও কিন্তু জড়িত হয়ে পড়ে। এছাড়াও জাতীয় উন্নয়নে বাধা, অর্থাৎ শিশুশ্রমের ফলে দেশের একটি বড় অংশ দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে উঠতে পারে না। শিশুরা স্কুলে না গিয়ে কাজে যুক্ত হলে ভবিষ্যতে তারা দেশের শিল্প, প্রযুক্তি, বিজ্ঞান বা প্রশাসনে কোনো অবদান রাখতে পারে না। ফলে দেশের সামগ্রিক উন্নয়ন সেটা বাধাগ্রস্ত হয় এবং অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পায়।
এই পয়েন্টগুলো তোমরা উল্লেখ করতে পারো। উপসংহারে আসি। সুতরাং শিশুশ্রম একটা বহুমাত্রিক সামাজিক সমস্যা, যেটা দারিদ্র্য, বৈষম্য, শিক্ষার অভাব এবং আইনের দুর্বল প্রয়োগের সঙ্গে গভীরভাবে জড়িত। শিশুশ্রম নির্মূল করতে হলে পরিবার, সমাজ, সরকার, শিক্ষা প্রতিষ্ঠান এবং শ্রম দপ্তরকে একসাথে কিন্তু কাজ করতে হবে। সবার আগে দরকার কি? দারিদ্র্য দূরীকরণ, মানবসম্মত শিক্ষা, কঠোর আইন প্রয়োগ এবং শিশু অধিকারের প্রতি সামাজিক সচেতনতা বৃদ্ধি। শিশুশ্রম বন্ধ হলে তবেই কিন্তু তৈরি হবে একটি মানবিক, ন্যায্য, উন্নত সমাজ। আচ্ছা, এরপর আসি। শিশুশ্রম গেল, শিশু অপব্যবহার নিয়ে আলোচনা করব। আচ্ছা, নেক্সট যে ইম্পর্টেন্ট প্রশ্ন, শিশু অপব্যবহারের কারণগুলি আলোচনা করো। শিশু অপব্যবহারের কারণগুলি আলোচনা করো। চলো, শিশু অপব্যবহার সমাজের আরেকটি অন্যতম সামাজিক সমস্যা, গুরুত্বপূর্ণ। যা শিশু একটি পরিবারের ভেতর, আমরা জানি যে শিশু একটি পরিবারের ভেতরে সংকট নয়, বরং বৃহত্তর সামাজিক, অর্থনৈতিক এবং আহ সাংস্কৃতিক কাঠামোর প্রতিফলন এই শিশু অপব্যবহার। শারীরিক, মানসিক, যৌন, আবেগীয় বা অবহেলার মাধ্যমে শিশুদের ওপর কিন্তু যে সহিংসতা চালানো হয়, তা তাদের শৈশব, ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎ সামাজিকীকরণের ওপর দীর্ঘমেয়াদী কিন্তু ক্ষতি ফেলে। দারিদ্র্য, পারিবারিক কলহ, নেশা, সামাজিক লজ্জা, শিক্ষাগত চাপ, সাংস্কৃতিক বিশ্বাস সহ নানা সামাজিক কারণ এই সমস্যাকে আরো বেশি জটিল করে তোলে। তাই শিশু অপব্যবহারের কারণগুলো মধ্যে অন্যতম যে কারণগুলি, সেটি প্রথম কারণ তোমরা লিখে নিতে পারো: পারিবারিক দারিদ্র্য, অর্থনৈতিক সংকট। শিশু অপব্যবহারের প্রথম যে কারণটি আলোচনা করছি সেটি হলো পারিবারিক দারিদ্র্য এবং অর্থনৈতিক সংকট। এটি কি? দারিদ্র্য, দেখো, শিশু অপব্যবহারের অন্যতম প্রধান কারণ। অর্থনৈতিক অস্থিরতা পরিবারের চাপ সৃষ্টি করে, যার ফলে বাবা মা, অভিভাবকরা মানসিকভাবে ক্লান্ত ও হতাশা হন। খাদ্য, পোশাক, শিক্ষা বা স্বাস্থ্যসেবার অভাব থেকে শিশুর মৌলিক চাহিদা পূরণ হয় না, যা এক ধরনের অবহেলা। অনেক দরিদ্র পরিবারে শিশুদের শ্রমে পাঠানো হয় বা তাদের উপর রাগ, ঝগড়ার প্রবণতা দেখা যায়। আর্থিক সংকট পরিবারের দ্বন্দ্ব ও হিংসা বাড়ায় এবং তার ফলে শিশুর ওপর শারীরিক বা মানসিক নির্যাতনের ঝুঁকি কিন্তু আরো বেড়ে যায়। অর্থনৈতিক নিরাপত্তাহীনতা পুরো পারিবারিক পরিবেশকে অস্থির করে তোলে। দ্বিতীয় পয়েন্ট: পারিবারিক কলহ, হিংসা ও অসুস্থ সম্পর্ক। পারিবারিক কলহ, হিংসা ও অসুস্থ সম্পর্ক কি এটি? যেসব পরিবারে নিয়মিত দাম্পত্য কলহ, গার্হস্থ্য হিংসা, দুর্বল যোগাযোগ ও আবেগীয় দূরত্ব থাকে, সেখানে শিশু সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। বাবা মায়ের মধ্যে উত্তেজনা, সম্পর্কে ভাঙনের পরিস্থিতি শিশুর উপর মানসিক চাপ সৃষ্টি করে। কখনো রাগের মাথায় শিশুকে শারীরিকভাবে আঘাত করা হয় বা কখনো মানসিকভাবে অপমান করা হয়। পরিবারের প্রতিটি দ্বন্দ্ব শিশুর নিরাপত্তা, বিশ্বাসের বোধ কিন্তু নষ্ট করে দেয়। শিশুরা শিখে ফেলে যে সহিংসতা সম্পর্কের অংশ, যা তাদের ভবিষ্যতে সামাজিকীকরণেও কিন্তু নেতিবাচক প্রভাব ফেলে। এমন পরিবারে শিশুকে অবহেলা, বঞ্চনা বা প্রত্যক্ষ হিংসার শিকার হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে। ৩ নম্বর পয়েন্ট: অভিভাবকের নেশা বা আসক্তি। যেসব পরিবারের বাবা মা মদ্যপ, মাদকাসক্ত বা অন্য কোনো নেশায় জর্জরিত, সেখানে শিশু অপব্যবহারের ঝুঁকি বহুগুণ বাড়ে। নেশাগ্রস্ত অবস্থায় আত্মনিয়ন্ত্রণ কমে যায়, রাগ ও হিংস্রতা বাড়ে, ফলে শিশুকে শারীরিক বা মানসিকভাবে অনেক সময় নির্যাতন করা হয়ে থাকে। এমন পরিবারে খাবার, শিক্ষা, স্বাস্থ্য সব মৌলিক প্রয়োজন অবহেলিত হয়। মাদকাসক্ত অভিভাবকরা আর্থিকভাবে অস্থির থাকেন, তাই তার ফলে শিশুর নিরাপত্তাও কিন্তু বিপন্ন হয়। নেশার কারণে পরিবারে অস্থিরতা, দাম্পত্য কলহ, আবেগীয় অবহেলা সৃষ্টি হয়, যা শিশুর গভীর মানসিক দিকে কিন্তু আঘাত এনে দেয়। শিশুর জন্য একটি স্থিতিশীল, নিরাপদ পরিবেশ সেখানে অনুপস্থিত হয়ে পড়ে। তাই অভিভাবকের নেশা ও আসক্তি একটি কারণ। নেক্সট ৪ নম্বর কারণ কি? সমাজে সহিংসতা ও অপরাধের প্রসার। সমাজে সহিংসতা ও অপরাধের প্রসার, কমিউনিটি ভায়োলেন্স অ্যান্ড ক্রাইম। যেসব সমাজ বা পাড়ায় সহিংসতা, গ্যাং সংস্কৃতি, মাদক ব্যবস্থা বা অপরাধমূলক কার্যকলাপ বেশি হয়, সেখানে শিশুদের কিন্তু অপব্যবহারের সম্ভাবনা বাড়ে। সম্প্রদায়ের অস্থিতিশীলতা শিশুর নিরাপত্তা কমিয়ে দেয়। রাস্তায় সহিংসতা দেখা দেয়, শব্দ দূষণ, প্রতিবেশী বিবাদ, এসব কারণ শিশুকে মানসিকভাবে কিন্তু দুর্বল করে তোলে। সমাজে শিশু যদি নিরাপত্তা নিয়ে সচেতনতা কম থাকে, তবে শারীরিক বা যৌন নির্যাতন সহজেই ঘটে। অনিরাপদ কমিউনিটি শিশুদের ঝুঁকিপূর্ণ সম্পর্ক ও পরিস্থিতিতে ঠেলে দেয়।
পরিবার যদি দুর্বল হয়, সামাজিক নিয়ন্ত্রণ কমে যায় এবং শিশুর প্রতি অপব্যবহারকারীদের আরো বেশি সুযোগ পায় তারা। অপরাধপ্রবণ এলাকায় শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। ৫ নম্বর পয়েন্ট, সাংস্কৃতিক বিশ্বাস ও সামাজিক মানদণ্ড। সাংস্কৃতিক বিশ্বাস ও সামাজিক মানদণ্ড। অর্থাৎ অনেক সময় সমাজের শিশুদের কম গুরুত্ব সম্পন্ন, অনুগত বলেই দেখা হয়। ফলে শারীরিক শাস্তি, বকাঝকা স্বাভাবিক হিসেবেই গ্রহণ করা হয়। কিছু সংস্কৃতিতে লিঙ্গভিত্তিক বৈষম্য শিশু অপব্যবহারের একটি কারণ। বিশেষত মেয়ে শিশুরা অবহেলা, অপুষ্টি, মানসিক অত্যাচারের শিকার হয় কিছু কিছু সমাজে। যৌতুক, অল্প বয়সে বিয়ে, পুরুষতান্ত্রিক সংস্কৃতি এসব শিশু নিপীড়নকে উৎসাহ দেয়। শিশুদের মতামত, আবেগকে মূল্য না দেওয়ার প্রবণতা তাদের প্রতি হিংসাকে বৈধতা দেয়। সমাজে এই ধারণা শক্তিশালী যে শিশুদের শক্ত হাতে গড়তে হবে, যা শারীরিক মানসিক নির্যাতনকে গ্রহণযোগ্য করে তোলে। নেক্সট পয়েন্ট, শিক্ষাগত চাপ, অপমান এবং বুলিং। শিক্ষাগত চাপ, অপমান এবং বুলিং। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে শাস্তি, অপমান, অতিরিক্ত পড়ার চাপ ও বুলিং শিশুর মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলে। অনেক শিক্ষক আচরণগত সমস্যার কারণে শিশুদের শারীরিক শাস্তি দেন, যা শিশুর নির্যাতনেরই একটি অংশ। সহপাঠীদের বুলিং, উপহাস, মারধর বা সামাজিক বর্জন শিশুর আত্মসম্মান নষ্ট করে। আমরা অনেক সিনেমা এরকম দেখেছি এবং মানসিক আঘাত দেয়। বুলিং এর শিকার শিশুরা প্রায়শই নীরব থাকে, কারণ তারা মনে করে কেউই সাহায্য করবে না বা পরিবার বিশ্বাস করবে না। অতিরিক্ত প্রতিযোগিতা, নম্বরের চাপও শিশুদের মানসিকভাবে ভেঙে দেয়, যা পরবর্তী জীবনে স্ট্রেস ও ট্রমার কারণ হয়ে দাঁড়ায়। নেক্সট হচ্ছে অভিভাবকের অজ্ঞতা, অযোগ্যতা এবং প্যারেন্টিং স্কিলের অভাব। নেক্সট পয়েন্ট, অভিভাবকের অজ্ঞতা, অযোগ্যতা এবং প্যারেন্টিং স্কিলের প্রভাব। অনেক অভিভাবক শিশু মনস্তত্ত্ব বোঝেন না বা কিভাবে সঠিক সন্তানকে পরিচালিত করতে হবে সেটা জানেন না বা জানতে চান না। ফলে তারা রাগে, হতাশায় বা ভুল ধারণা থেকে শিশুকে মারধর, অনেক সময় অপমান, অবহেলা করেন। অজ্ঞতার কারণে অনেকেই মনে করেন শারীরিক শাস্তি শিক্ষারই একটি অংশ। অনেক অভিভাবক নিজের মানসিক চাপ বা কাজের ব্যস্ততার কারণে সন্তানের প্রতি সময় দিতে পারেন না, যা আবেগীয় অবহেলা সৃষ্টি করে। কিছু অভিভাবক নিজেদের শৈশবের ট্রমার কিন্তু সন্তানের ওপর পুনরায় প্রয়োগ করেন। সঠিক প্যারেন্টিং না থাকলে শিশুর নিরাপত্তা, ভালোবাসা ও সমর্থন পায় না, যা অপব্যবহারের পরিবেশ সৃষ্টি করে। নেক্সট, যৌন নির্যাতনের সামাজিক নিরাপত্তা। নেক্সট পয়েন্ট, ৮ নম্বর পয়েন্ট, যৌন নির্যাতনের সামাজিক নীরবতা। যৌন নির্যাতন শিশু অপব্যবহারের সব থেকে লুকানো এবং ক্ষতিকারক রূপ। যেমন সামাজিক লজ্জা, ভয়, পরিবার ভীতি, অপরাধীকে রক্ষা করার প্রবণতা, এসব কারণে অনেক শিশু ঘটনাটিকে প্রকাশই করতে পারে না। অনেক পরিবার নিজের সম্মান রক্ষার অজুহাতে অভিযোগ দায়েরই করেন না। ফলে অপরাধীরা একই কাজ চালিয়ে যায়। সমাজে যৌন শিক্ষার অভাব, ভুল ধারণা শিশুদের আরো বিপদে ফেলে দেয়। অধিকাংশ ক্ষেত্রে অপরাধী পরিবারের অভ্যন্তরেই থাকে, পরিবারের মধ্যেই ঘটে, যা বিষয়টিকে আরো জটিল, বিপজ্জনক করে তোলে। নীরবতার কারণে শিশুর মানসিক বিকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় অনেক সময় এবং তারা দীর্ঘমেয়াদী ট্রমায় আক্রান্ত হতে পারে। নেক্সট, রাষ্ট্র সমাজের শিক্ষা সুরক্ষা ব্যবস্থার দুর্বলতা। রাষ্ট্র ও সমাজের শিক্ষা সুরক্ষা ব্যবস্থার দুর্বলতা। রাষ্ট্র ও সমাজের শিশু সুরক্ষা ব্যবস্থার দুর্বলতা। শিশু সুরক্ষায় আইন বা নীতি থাকলেও অনেক দেশে বাস্তবায়ন খুব দুর্বল। সমাজে যদি শিশুর অধিকার সম্পর্কে সচেতনতা কম থাকে এবং পুলিশ, স্কুল বা সামাজিক প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে সাড়া না দেয়, তবে শিশুরা হিংসা, শোষণের শিকার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেক সময় অভিযোগ তদন্তে দেরি হয়, অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, যা শিশুকে আরো বিপদের মুখে ঠেলে দেয়। সামাজিক কর্মী, কাউন্সিলর, শিক্ষক ও স্বাস্থ্যসেবার অভাবও একটি কারণ। সুরক্ষা ব্যবস্থা দুর্বল হলে শিশুর অপব্যবহার অব্যাহত থাকে, সমাজে আবার পুনরাবৃত্তি ঘটে। নেক্সট হচ্ছে মিডিয়া, 10 নম্বর পয়েন্ট, শেষ পয়েন্ট, মিডিয়া, ইন্টারনেট এবং সাইবার ঝুঁকি। এটি কি? ডিজিটাল যুগে দেখো শিশুরাও সোশ্যাল মিডিয়া, অনলাইন গেমিং, ইন্টারনেট জগতে সহজেই প্রবেশ করে। সাইবার বুলিং, অনলাইন ব্ল্যাকমেল, ব্যক্তিগত ছবি ব্যবহার করে হুমকি দেওয়া বা প্রলোভন দেখানো, এইসব শিশু অপব্যবহারের আধুনিক রূপ। অভিভাবকের নজরদারি কম থাকলে শিশু অনলাইন অপরাধীদের টার্গেটে পরিণত হয়। ইন্টারনেট পর্নোগ্রাফির সহজলভ্যতা, ভুল কন্টেন্ট দেখা শিশুর মানসিক বিকাশকে ব্যাহত করতে পারে। মিডিয়ার সহিংস দৃশ্য, আচরণ অনুকরণ করে শিশুরাও অগ্রাসী হয়ে উঠতে পারে। সঠিক ডিজিটাল শিক্ষা বা নিরাপত্তা না থাকলে শিশু কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে। সুতরাং বলতে পারি আমরা ফাইনালি, শিশু অপব্যবহার সমাজের কাঠামো ও সংস্কৃতিতে
নিহিত বিভিন্ন সমস্যার ফল, যা কেবল আইনি এবং নীতিমালার মাধ্যমেই সমাধান সম্ভব নয়। প্রয়োজন সচেতন পরিবার, প্রয়োজন সহমর্মী সমাজ এবং কার্যকর সুরক্ষা ব্যবস্থা। শিশুদের নিরাপত্তা, ভালোবাসা ও মর্যাদা নিশ্চিত করা একটি সমষ্টিগত দায়িত্ব, যেখানে পরিবার, বিদ্যালয়, সমাজ, প্রশাসন এবং রাষ্ট্র সবাইকেই সক্রিয় ভূমিকা নিতে হবে। অপব্যবহার প্রতিরোধের জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে, মানসিক স্বাস্থ্য সহায়তা, কঠোর আইন প্রয়োগ এবং শিশুদের অধিকার রক্ষার সংস্কৃতিও তৈরি করা জরুরি। শিশু সুরক্ষা নিশ্চিত করলে একটি সুস্থ মানবিক ভবিষ্যৎ গড়ে তোলা অবশ্যই সম্ভব। আচ্ছা, এরপর আসি। তো শিশুশ্রম থেকেও আলোচনা করলাম প্রশ্ন, শিশু অপব্যবহার থেকেও প্রশ্ন আলোচনা করলাম। এবার নেক্সট দেখি। শিশুশ্রমের কারণ ফলাফলও বলে দিয়েছি। এইবার গৃহস্থ হিংসা। গৃহস্থ হিংসা শেষ পার্ট আশা করি তোমাদের। ফাইনালি ডোমেস্টিক ভায়োলেন্স, এটা নিয়ে আলোচনা করবে। এর মধ্যে কি কি ইম্পর্টেন্ট রয়েছে? ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে গৃহস্থ হিংসার ধরনসমূহগুলি আলোচনা করো। আসি, গৃহস্থ হিংসা এমন এক ধরনের সামাজিক সহিংসতা যা পরিবারের অভ্যন্তরে সংগঠিত হয়, পরিবারের মধ্যে ঘটে এবং সাধারণত ক্ষমতার অসম সম্পর্কের উপর ভিত্তি করেই গড়ে ওঠে। আমি এই প্রত্যেকটা টপিক নিয়ে আবারও বলছি, ছোট ছোট করে আলোচনা করে দিয়েছি আমি রিলসের মাধ্যমে, ভিডিও গুলো রয়েছে, সেগুলো তোমরা দেখে 2 নম্বরের প্রশ্ন করে নিতে পারো। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি আগে আপলোড করে দিয়েছি তোমাদের জন্য। তো সমাজে পরিবারকে দেখো নিরাপত্তা, আশ্রয় স্থান হিসেবে কল্পনা করা হলেও বাস্তবে কিন্তু বহু মানুষের জন্য এই পরিসর হয়ে ওঠে ভয়, নিপীড়ন, দমনমূলক আচরণের ক্ষেত্র। গার্হস্থ্য হিংসা কেবল শারীরিক আঘাতের মাধ্যমেই সীমাবদ্ধ তা নয়, এর বিভিন্ন দৃশ্যমান ও অদৃশ্য রূপ রয়েছে, যা ভুক্তভোগীর জীবন, আত্মসম্মান, সামাজিক অবস্থানকে গভীরভাবে প্রভাবিত করে। সমাজতত্ত্বে যদি গার্হস্থ্য হিংসাকে দেখি, এটা একটি গুরুতর সামাজিক সমস্যা হিসেবে দেখা হয়, কারণ এটা ব্যক্তিগত পরিসরে ঘটে ঠিকই, কিন্তু ঘটলেও এর সামাজিক প্রভাব অত্যন্ত গভীর এবং বিস্তৃত। প্রথমত আসি যে ধরনের মধ্যে কি শারীরিক হিংসা একটি ধরন গৃহস্থ হিংসা। শারীরিক হিংসা অর্থাৎ শারীরিক হিংসা গৃহস্থ হিংসার সব থেকে স্পষ্ট এবং প্রত্যক্ষ রূপ। এতে একজন পরিবারের সদস্য অন্য সদস্যদের শরীরের ওপর ইচ্ছাকৃতভাবে বলপ্রয়োগ করে ক্ষতি সাধন করে। এই ধরনের হিংসার মধ্যে মারধর, চর, ঘুষি মারা, লাথি দেওয়া, আগুন এবং অস্ত্র দিয়ে আঘাত করা, এমনকি খাবার ও চিকিৎসা থেকে বঞ্চিত করার মতো আচরণগুলো অন্তর্ভুক্ত। শারীরিক হিংসা শুধু শারীরিক ক্ষত সৃষ্টি করে তা নয়, এটি ভুক্তভোগীর মনে ভয়, নিরাপত্তাহীনতার বোধও কিন্তু তৈরি করে। সমাজে অনেক সময় এই হিংসাকে পারিবারিক বিষয় বলে উপেক্ষা করা হয়, যার ফলে হিংসা দীর্ঘস্থায়ী এবং নিয়মিত রূপ নিয়ে নেয়। নেক্সট যে ধরন সেটা হচ্ছে মানসিক আবেগগত হিংসা। মানসিক এবং আবেগগত হিংসা। দেখো, মানসিক হিংসা গৃহস্থ হিংসার এমন একটি ধরন যা দৃশ্যমান হলেও এর প্রভাব অত্যন্ত গভীর এবং দীর্ঘস্থায়ী। এই হিংসার মাধ্যমে ভুক্তভোগীর আত্মসম্মান, আত্মবিশ্বাস এবং মানসিক স্থিতি ধ্বংস করা হয়। নিয়মিত অপমান, গালিগালাজ করা, হেয় করা, ভয় দেখানো, সন্দেহ প্রকাশ করা, কিংবা অন্যদের সামনে ছোট করে উপস্থাপন করা, এইসব আচরণ মানসিক হিংসায় কিন্তু অন্তর্ভুক্ত। দীর্ঘদিন ধরে এই ধরনের হিংসার শিকার হলে ব্যক্তি হতাশা, অবসাদগ্রস্ততা, মূল্যায়নহীনতায় ভুগতে শুরু করে, যা অনেক সময় শারীরিক হিংসার চেয়েও বেশি ক্ষতিকর প্রভাব ফেলে। নেক্সট যে ধরন সেটা হচ্ছে যৌন হিংসা। এটি কি? গার্হস্থ্য পরিসরে সংগঠিত যৌন হিংসা সমাজের সব থেকে বেশি অস্বীকৃত, গোপন রাখা হয়। বিবাহ, পারিবারিক সম্পর্কের অজুহাতে একজন ব্যক্তি অন্যজনের ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করলে সেটাও কিন্তু যৌন হিংসা হিসেবে গণ্য হয়। এর মধ্যে জোরপূর্বক যৌন সংসর্গ, যৌন অপমান, অবাঞ্ছিত স্পর্শ অথবা সন্তান ধারণ ও গর্ভপাতের বিষয়ে জোর জবরদস্তি অন্তর্ভুক্ত। যৌন হিংসা ভুক্তভোগীর শরীরের পাশাপাশি তার মানসিক স্বাস্থ্য, আত্মপরিচয় এবং ব্যক্তি স্বাধীনতাকে গভীরভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত করে। নেক্সট যে ধরন সেটা হচ্ছে অর্থনৈতিক হিংসা। অর্থনৈতিক হিংসা নেক্সট যে ধরন। অর্থনৈতিক হিংসা এমন এক ধরনের গৃহস্থ হিংসা যেখানে ভুক্তভোগীর আর্থিক স্বাধীনতা, সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। এতে তাকে কাজ করতে বাধা দেওয়া হয়, নিজের উপার্জিত অর্থ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে, পরিবারের দৈনন্দিন খরচের জন্য টাকা না দেওয়া অথবা সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়। অর্থনৈতিক হিংসার ফলে ভুক্তভোগী আর্থিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে এবং এই সহিংস সম্পর্ক থেকে বেরিয়ে আসার ক্ষমতা হারায়।
এই নির্ভরশীলতা হিংসাকে আরো দীর্ঘস্থায়ী কিন্তু করে তোলে। নেক্সট যে ধরন সেটা হচ্ছে সামাজিক হিংসা। এটি কি সামাজিক হিংসা? সামাজিক হিংসার মাধ্যমে ভুক্তভোগীকে ধীরে ধীরে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। তাকে বন্ধু, আত্মীয়, প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করতে বাধা দেওয়া হয় এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়। অনেক ক্ষেত্রে ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্যক্তিগত যোগাযোগের উপর নজরদারি চালানো হয়। এর ফলে ভুক্তভোগী একাকিত্বে ভোগে এবং সামাজিক সহায়তা পাওয়ার যে পথ বন্ধ হয়ে যায়, যা তাকে আরো বেশি অসহায় করে তোলে। এটিও একটি ধরন। নেক্সট হচ্ছে মৌখিক হিংসা। মৌখিক হিংসা কথার মাধ্যমে সংগঠিত হয়। অর্থাৎ প্রায়ই মানসিক হিংসার সঙ্গে এটি যুক্ত। এতে নিয়মিত চিৎকার করা, গালিগালাজ, অপমানসূচক কিছু ভাষা ব্যবহার করা কিংবা হুমকি দেওয়া অন্তর্ভুক্ত থাকে। যদিও এতে সরাসরি শারীরিক আঘাত নেই, তবুও এই ধরনের আচরণ ভুক্তভোগীর মানসিক দিকে আঘাত ফেলে, মানসিক শক্তি, আত্মবিশ্বাসে ধ্বংস করে দেয় এবং ভয়ের পরিবেশ অবশ্যই সৃষ্টি করে। ফাইনালি সাংস্কৃতিক প্রথাগত হিংসা। এটি কি? অনেক সময় সামাজিক প্রথা, সংস্কৃতির আড়ালে গার্হস্থ্য হিংসা বৈধতা পায়। পণ প্রথাজনিত নির্যাতন, পুত্র সন্তানের জন্য নারীর ওপর চাপ কিংবা সহ্য করাই নারীর ধর্ম, এই যে টার্মিনোলজি ওয়ার্ড, এই ধরনের সামাজিক ধারণা গার্হস্থ্য হিংসাকে স্বাভাবিক করে তোলে। এই হিংসা সরাসরি না হলেও সামাজিক কাঠামোর মাধ্যমে কিন্তু ভুক্তভোগীর ওপর দীর্ঘমেয়াদী চাপ ফেলে বা সৃষ্টি করে। তো উপসংহারে আসি, গার্হস্থ্য হিংসা বহুমাত্রিক একটি সামাজিক সমস্যা, যার বিভিন্ন রূপে একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। শারীরিক হিংসার পাশাপাশি মানসিক, যৌন, অর্থনৈতিক এবং সামাজিক হিংসার যে অদৃশ্য রূপ, সেগুলোকেও চিহ্নিত করা অত্যন্ত জরুরি। গার্হস্থ্য হিংসা মূলত ক্ষমতার একটি অসমতা এবং লিঙ্গভিত্তিক বৈষম্যের ফল, আমাদের মনে রাখতে হবে। এই সমস্যা সমাধানের জন্য আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক মানসিকতার পরিবর্তন, শিক্ষা এবং সচেতনতা অবশ্যই কিন্তু জরুরি। ফাইনালি যে প্রশ্ন আমাদের পড়তে হবে বা দেখে যেতে হবে, গার্হস্থ্য হিংসার কারণগুলি উল্লেখ করো। এটি শেষ প্রশ্ন এই ভিডিওর বা আলোচনার, এই আলোচনা গার্হস্থ্য হিংসার কারণগুলি উল্লেখ করো। তো কি কি কারণ? তো আমরা দেখলাম যে গার্হস্থ্য হিংসা পরিবারের ভেতরেই সংগঠিত একটি শারীরিক, মানসিক, যৌন এবং অর্থনৈতিক নির্যাতনের সমষ্টি, যেটা মূলত নারীদের বিরুদ্ধেই বেশি দেখা যায়। তবে পুরুষদের ক্ষেত্রে যে দেখা যায় না এমনটা নয়, অবশ্যই পুরুষদের ক্ষেত্রে এটা দেখা যায়। আমি একবারে ডাইরেক্ট চলে আসি কারণগুলো। প্রথম কারণ তোমরা লিখে নিতে পারো, পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ফার্স্ট যে ফ্যাক্টরস। গার্হস্থ্য হিংসার মূল কাঠামোগত কারণই হলো পিতৃতন্ত্র, যেখানে পুরুষকে পরিবারের ক্ষমতার অধিকারী এবং নারীকে অনুগত হিসেবে দেখা হয়। পুরুষতান্ত্রিক মানসিকতা নারীর স্বাধীনতা, মতামত বা সিদ্ধান্ত গ্রহণকে গুরুত্ব দেয় না। ফলে স্ত্রী বা কন্যা যদি কোনো বিষয়ে নিজের মত প্রকাশ করে, তাহলে পুরুষ এটিকে তার কর্তৃত্বের বিরুদ্ধ বলে মনে করে এবং হিংসার মাধ্যমে নিয়ন্ত্রণের প্রতিষ্ঠা চায়। সমাজে পুরুষের অগ্রাসনকে অনেক সময় স্বাভাবিক বা পুরুষালী আচরণ হিসেবে গ্রহণ করা হয়, যা গার্হস্থ্য হিংসাকে বৈধতা দেয়। এ কারণে পিতৃতন্ত্র গার্হস্থ্য নির্যাতনের একটি ভিত্তি হিসেবে আমরা আলোচনা করতে পারি। ২ নম্বর, আর্থিক নির্ভরতা এবং দারিদ্রতা। আর্থিক নির্ভরতা এবং দারিদ্রতা। যেসব পরিবার অর্থনৈতিকভাবে দুর্বল, সেখানে হিংসার ঝুঁকি বেশি থাকে। আর্থিক চাপের কারণে স্বামী প্রচন্ড হতাশা, রাগ বা ব্যর্থতার অনুভূতিতে ভুগতে পারে এবং হতাশা সেই পরিবারের ওপর, বিশেষ করে স্ত্রীর ওপর কিন্তু প্রয়োগ হতে পারে। নারীরা যদি পুরুষের ওপর সম্পূর্ণ আর্থিকভাবে নির্ভরশীল হন, তবে নির্যাতন সহ্য করা ছাড়া আর কোনো উপায় থাকে না। কারণ পরিবার ছেড়ে গেলে তাদের বেঁচে থাকার আর পথ থাকে না। অনেক ক্ষেত্রে সেটা দেখা যায়। দারিদ্র্য শুধু চাপই সৃষ্টি করে না, সুযোগের অভাব, শিক্ষা না থাকায় হিংসা মোকাবিলা করা কঠিন হয়ে পড়ে। ফলে অর্থনৈতিক নির্ভরতা গার্হস্থ্য হিংসাকে কিন্তু বহুগুণ বাড়িয়ে দেয়, মনে রাখতে হবে আমাদের। নেক্সট হচ্ছে মদ্যপান, নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার। এটিও একটি কারণ। আর মদ্যপান বা মাদকাসক্তি গার্হস্থ্য হিংসার অন্যতম তাৎক্ষণিক একটি কারণ। নেশাগ্রস্ত অবস্থায় মানুষের আত্মনিয়ন্ত্রণ শক্তি কমে যায়, রাগ, অগ্রাসন বেড়ে যায় এবং সামান্য বিষয়ে বড় ঝগড়া বা আঘাতের ঘটনা ঘটতে পারে। অনেক পুরুষ নেশার কারণে কর্মহীন হয়ে পড়ে, যা আর্থিক চাপ বাড়ায় এবং হিংসার ফলশ্রুতি হিসেবে পরিবারকেই শারীরিক এবং মানসিক ভাবে আঘাত করে। নেশা পরিবারের অবিশ্বাস, সংঘাত, ভয়, অস্থিরতা, নিরাপত্তাহীনতা কিন্তু সৃষ্টি করে। নেশা জাতীয় দ্রব্যের অপব্যবহার থাকা পরিবারে নির্যাতনের মাত্রা সাধারণত বেশি এবং পুনরাবৃত্তির সম্ভাবনাও বেশি থাকে। ৪ নম্বর পয়েন্ট, শিক্ষার অভাব এবং সামাজিক অজ্ঞতা। শিক্ষার অভাব এবং সামাজিক অজ্ঞতা। নিরক্ষরতা বা স্বল্প শিক্ষা গার্হস্থ্য হিংসাকে উৎসাহ দেয়।
অনেক মানুষ এখনো জানে না যে স্ত্রী, সন্তান বা শাশুড়ির ওপর শারীরিক বা মানসিক অত্যাচার আইনগত অপরাধ। অনেক পরিবারে স্ত্রীকে শাসন করা স্বাভাবিক এমন মানসিকতা বিদ্যমান। সে শিক্ষার অভাব মানুষকে লিঙ্গ সমতা, আইন আহ, এবং আইনি সুরক্ষা বা শান্তিপূর্ণ সমস্যার সমাধান শেখাতে ব্যর্থ হয়। তাই দ্বন্দ্ব হলে তারা কিন্তু হিংসার পথে কিন্তু বেছে নেয়। এছাড়াও নারীরা যদি শিক্ষিত না হন তবে তারা আইনি সাহায্য, সামাজিক সুরক্ষা বা আত্মনির্ভর হওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হয়। ফলে নির্যাতন থেকে বেরোতে পারা যায় না বা বেরোতে পারেন না তারা। নেক্সট পয়েন্ট, সাংস্কৃতিক বিশ্বাস ও লিঙ্গ বৈষম্য। এটা একটা গুরুত্বপূর্ণ কারণ, সাংস্কৃতিক বিশ্বাস ও লিঙ্গ বৈষম্য। অনেক সমাজেই নারীর প্রতি শারীরিক শাস্তি, দাম্পত্যে পুরুষের শ্রেষ্ঠত্ব, পুত্র সন্তান কেন্দ্রিকতা ইত্যাদিকে স্বাভাবিক মনে করা হয়। কিছু সংস্কৃতিতে মেয়েদের সহ্য করাই কর্তব্য বা নারীর ত্যাগই পরিবার রক্ষা করে, এই ধারণা গভীরভাবে প্রতিষ্ঠিত। ফলে নির্যাতন হলেও নারীরা প্রতিরোধ করেন না অনেক ক্ষেত্রে, এবং সমাজ হস্তক্ষেপও করে না। যৌতুক, প্রজনন নিয়ন্ত্রণ, ঘরের কাজের অসম ভাগ বন্টন, নারীর ওপর অনৈতিক সন্দেহ, এসব লিঙ্গ বৈষম্য পরিবারের হিংসাকে বাড়িয়ে তোলে। সামাজিকভাবে নারীর মর্যাদা কম হলে হিংসাকে সহজেই যুক্তি ও নৈতিকতার দিকে ঢেকে দেওয়া যায়, নৈতিকতা দিয়ে ঢেকে দেওয়া যায়। এছাড়াও বিবাহিত জীবনে অসন্তুষ্টি, সন্দেহ ও যোগাযোগের অভাব, এটি একটি কারণ। স্বামী স্ত্রীর মধ্যে যদি পারস্পরিক বোঝাপড়ার অভাব থাকে, যোগাযোগ দুর্বলতা, সন্দেহ বা অবিশ্বাস গৃহস্থ হিংসার পথকে কিন্তু আরো বেশি প্রশস্ত করে। সম্পর্কের সমস্যাগুলো নিয়ে শান্তিপূর্ণভাবে কথা বলার অভ্যেস যদি না থাকে, ছোট ছোট বিষয়ে বড় সংঘাত যদি ঘটে, অনেক পুরুষ তাহলেও হয়, এবং অনেক পুরুষ স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে চাইলে তাকে বিচ্ছিন্ন করে, ভয় দেখায়, মানসিক নির্যাতন করে, ঈর্ষা, অবিশ্বাস, অন্য সম্পর্কের সন্দেহ থেকেও কিন্তু এই হিংসা ছড়াতে পারে। ফলে যোগাযোগের অভাবে সমাধান না পেয়ে সম্পর্ক আরো তিক্ত হয়ে ওঠে এবং নির্যাতনের সম্ভাবনাকে অনেক ক্ষেত্রেই বাড়িয়ে তোলে। ফাইনালি, আইন এবং বিচার ব্যবস্থার দুর্বলতা। যদিও গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে কঠোর আইন অবশ্যই রয়েছে, কিন্তু বাস্তবে অনেক নারী ন্যায় পান না। পুলিশ অভিযোগ নিতে অনাগ্রহী অনেক ক্ষেত্রে দেখা যায়। সমাজের পরিবারের মান সম্মান রক্ষার চাপ, দীর্ঘ বিচার প্রক্রিয়া এবং অপরাধীদের রাজনৈতিক সামাজিক প্রভাবও কিন্তু এসব কারণে নারী অভিযোগ করতে অনেক ক্ষেত্রে ভয় পান বা করেন না। অনেক সময় নির্যাতনকারী সহজেই জামিন পেয়ে যায়, ফলে নারী আরো বেশি ভয় পায়। আইনি সুরক্ষা বাস্তবে কার্যকর না হলে নির্যাতনের পুনরাবৃত্তি বাড়ে। বিচার ব্যবস্থায় দুর্বল থাকলে অপরাধীরা শাস্তির ভয় হারায়, যা গার্হস্থ্য হিংসাকে আরো বাড়িয়ে তোলে। এবং সবশেষে আবারও এইটুকু বলবো যে গার্হস্থ্য হিংসা শুধুমাত্র যে সব ক্ষেত্রেই নারীদের মধ্যে, মানে পুরুষরা নারীদেরকেই করে নির্যাতিত, সেটা না, এর উল্টোটাও ঘটতে পারে। অনেক সময় অনেক নারীও কিন্তু পুরুষদের নির্যাতন করতে পারে নানাভাবে। বর্তমান সমাজে সেটাও কিন্তু দেখা যায়। তো উপসংহারে আসি, গার্হস্থ্য হিংসা একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা এটিও, যার শিকড়ে রয়েছে পরিবার, সমাজ, সংস্কৃতি এবং অর্থনৈতিক কাঠামোর ভেতরে। পিতৃতন্ত্র, লিঙ্গ বৈষম্য, শিক্ষা ও অর্থনৈতিক সুযোগের অভাব, নেশা এবং দুর্বল বিচার ব্যবস্থা সব মিলেই এই হিংসাকে টিকিয়ে রাখে। গার্হস্থ্য হিংসা দূর করতে হলে কেবল আইনই নয়, মানসিক শিক্ষা, সমতা ও সামাজিক সচেতনতা পরিবর্তন অপরিহার্য। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই সমান মর্যাদা নিশ্চিত করা, শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং দাম্পত্য জীবনে পারস্পরিক সম্মান ও যোগাযোগ বৃদ্ধি করলে একটি হিংসামুক্ত এবং মানবিক সমাজ অবশ্যই গড়ে তোলা সম্ভব। তো এই আজকের আলোচনা, গোটা আলোচনাটা মোটামুটি 1.5 ঘন্টার উপর শুট হয়ে গেল অলরেডি। তোমরা দেখে নিও। টোটাল যদি তোমরা এই মন দিয়ে 1 ঘন্টা 38 মিনিট চলছে, দেখো প্রত্যেকটা প্রশ্ন, তার পয়েন্ট, তার আলোচনা যদি শুনে নাও, 1 থেকে 2 বার যদি শুনে নাও, খুব ভালোভাবে আশা করি তোমরা লিখতে পারবে। কিছু কিছু পয়েন্ট নোট ডাউন তোমরা অবশ্যই করে নিও। আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। প্রত্যেকে বেস্ট অফ লাক। প্রত্যেকের 5th সেমিস্টার মাইনর স্টুডেন্ট যারা আছো, পরীক্ষা ভালো হোক। পারলে বন্ধুদের সাথে এই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দিও। চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক কিন্তু অবশ্যই করো, মানে এইটুকু অবশ্যই প্রাপ্য। দীর্ঘক্ষণ ধরে তোমাদের সাথে আলোচনা করলাম, তোমাদের রিকোয়েস্টেই আমি সময় বের করে তোমাদের সাথে আলোচনা করলাম। তো প্রত্যেকে আমি চাইবো, যেই ভিডিওটা আমার দেখছো বা কিছু যদি হেল্প হয় তোমাদের পরীক্ষার জন্য, তাহলে অবশ্যই একটি লাইক দিও, তাতে আমিও ইন্সপায়ার হব আগামীতে ভিডিও করার জন্য। সকলকে আবারও অল দ্য বেস্ট, প্রত্যেকের পরীক্ষা ভালো হোক। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি।